সকালবেলা সূর্য উঠতেছে, লঞ্চে যাচ্ছি, নদীর মধ্যে আছি, ঠান্ডা পরিবেশ, এক কথা অসাধারণ। সত্যি এই মনোরম দৃশ্য, এটা চোখে লেগে থাকার মতো, মনে রাখার মতো। কেউ যে লঞ্চ জার্নি না করে আর এদিকে না আসে, সে বুঝতে পারবে না যে এই মুহূর্তটা কতটা মূল্যবান আর কতটা উপভোগ্য ব্যাপার। দেশে বিদেশে কত জায়গায় তো ঘুরলাম, অজস্র খাল আর নদীর জন্য বিখ্যাত দক্ষিণবঙ্গটাই ভালো করে দেখা হয়নি আমার। এই অদেখার আক্ষেপ ঘোচাতেই গতরাতে উঠে পড়েছে লঞ্চে, এগিয়ে চলেছি পটুয়াখালীর চর মন্তাজের দিকে। এ যাত্রায় শুধু চর মন্তাজ নয়, পাশের চরহেয়ারকে কেন্দ্র করে এ অঞ্চলে যে অপার সম্ভাবনাময় পর্যটনের বিকাশ ঘটছে তাই তুলে ধরব একে একে। সন্ধ্যার পর থেকেই ব্যস্ত হয়ে উঠেছে রাজধানীর সদরঘাট। যাত্রীদের আনাগোনা আর ফেরিওয়ালাদের হাঁকডাকে মুখরিত চারপাশ। সারিবদ্ধভাবে নোঙর করে রাখা লঞ্চগুলো যাত্রীর আগমনে পূর্ণ হতে শুরু করেছে। কিছুক্ষণ পরপর এখান থেকে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন গন্তব্যে। বন্ধুরা, আমার পেছনে দেখতে পাচ্ছেন MV পুবালি 9, এটি চলে যাবে চর মন্তাজ। আজকে আমি যে নৌ ভ্রমণ করছি চর মন্তাজের উদ্দেশ্যে, এই লঞ্চে করে যাচ্ছি। এটা এখান থেকে ছেড়ে যাবে সন্ধ্যা 6:45। সরাসরি চর মন্তাজগামী এই লঞ্চগুলো আকারে কিছুটা ছোট আর পুরনো, আধুনিক সুযোগ সুবিধারও স্বল্পতা রয়েছে। তারপরও ভ্রমণের জন্য এই লঞ্চটি বেছে নিয়েছি আমি। আজকে যে চর মন্তাজে যাচ্ছি, একা যাচ্ছি না, দীর্ঘদিন পর আমার সাথে বিরাজদা আছেন, আমার দীর্ঘদিনের ভ্রমণ সঙ্গী। একসাথে অনেক জায়গা আমরা ঘুরেছি, আবার বিরাজদার সাথে ঘুরতে বের হয়েছি। আর সনি মামা আছে, আমার খুব কাছের মানুষ, আর আমার ডিপার্টমেন্টের বড় ভাই হাবিব ভাই। হাবিব ভাইয়ের আমন্ত্রণে যাচ্ছি। হাবিব ভাই বলছে চল চর মন্তাজ থেকে ঘুরে আসি, আর না করতে পারলাম না। এই লঞ্চে আমরা 3টি কেবিন নিয়েছি, 2টি ডাবল বেডের আর একটি সিঙ্গেল। প্রতিটি ডাবল বেডের কেবিনের ভাড়া 2000 টাকা আর সিঙ্গেল কেবিন 1000 টাকা। কেবিনগুলো মন্দ নয় মোটেই। হাবিব ভাইয়ের কাছে জানতে চাই, আসলে লোভ তো সামলাইতে পারলাম না, আসলে এই চর মন্তাজ আপনার কাছে কেন ভালো লাগে? চর মন্তাজ আমার যা 4-5 বার গিয়েছি। ওখানে চর মন্তাজে হলো একটা বিখ্যাত কমিউনিটি আছে, মান্তা কমিউনিটি, যারা একবারই মূল স্রোতের কমিউনিটি থেকে বিচ্ছিন্ন। নদীতে যাদের বসবাস, নৌকার উপরেই বসবাস, নৌকাতেই যাদের জন্ম এবং নৌকাতেই মৃত্যু, এবং ইভেন তো নৌকার মধ্যেই তাদের বিবাহ। তাছাড়া রাঙামালী উপজেলার চর মন্তাজকে ঘিরে কিছু পর্যটন সম্ভাবনা আছে। সেখানে আছে চর হেয়ার, সোনার চর নামক জায়গা, এবং সেখানে দেশি বিদেশি পর্যটকের সমাবেশ ঘটছে ব্যাপকভাবে। এবং অনেক চর হেয়ার নামক একটি ভার্জিন আইল্যান্ড আছে যেখানে, এবং একেবারেই লোকজনের পদচারণা খুব কম। তো সুমনকে এনে আমরা সেখানেই যাচ্ছি। সত্যি আমার খুবই ভালো লাগছে যে এইরকম একটা জায়গায় যাব, তাও একেবারে বরিশালের মধ্যে, পটুয়াখালী পড়েছে চর মন্তাজ। নিশ্চয়ই ভালো লাগবে, এবং আপনাদের জন্য আপনারা যাতে যেতে পারেন, কিভাবে যাবেন সব কিছু কিন্তু এই ভিডিওতে থাকবে। আর চর মন্তাজ গিয়ে আমরা মান্তা কমিউনিটি যেটা আছে সেটা আপনাদের দেখাতে চাই, যাদের জন্ম জলের উপরে, মৃত্যু জলের উপরে। এটা অদ্ভুত জীবন মানুষের। এই দুনিয়াতে এক এক ধরনের মানুষ এক একভাবে জীবনযাপন করে, অনেক কিছু আমাদের জানা হয় না। ঠিক তেমনই এই মান্তা পরিবার বা মান্তা সম্প্রদায় আমার একেবারে অজানা। আমি জানতে চাই, আপনাদের তাদের সম্পর্কে জানাতে চাই। সন্ধ্যা 6:45টার দিকে আমাদের লঞ্চটি পন্টন ত্যাগ করতে শুরু করলো। কিছুটা পেছনে এসে ঘুরে নিয়ে এটি চলতে থাকলো চর মন্তাজের উদ্দেশ্যে। লঞ্চের সার্চ লাইটে বুড়িগঙ্গার বুকে চলাচলরত খেয়া নৌকাগুলো দেখতে বেশ লাগছিল।
সন্ধ্যার আলোয় নদীতে ভাসমান লঞ্চগুলো ভালো লাগছে দুই পাড়ের দৃশ্য। লঞ্চ চলেছে চর মন্তাজের দিকে। অদেখা চরের অদৃশ্য মায়া, সেই মান্তা সম্প্রদায়, সবকিছু মাথায় ঘুরছে যে কি কি দেখব। লঞ্চ যাত্রা সবসময় আমার কাছে খুব ভালো লাগে। আপনারা ইচ্ছে করলে বিলাসবহুল লঞ্চেও বরিশাল যেতে পারেন। সেখান থেকে বাস যোগে পটুয়াখালীর গলাচিপা থেকে ছোট লঞ্চ, স্পিডবোট কিংবা ট্রলারে চেপে যেতে পারেন চরমন্তাজে। আমাদের এই লঞ্চটি চরমন্তাজে পৌঁছাবে আগামীকাল সকাল 10টার দিকে। এই নৌপথে যাতায়াত তো খুব ভালো লাগে না আপনাদের? ইনশাল্লাহ আমাদের মানে আপনার যদি গাড়ির পথে যায় তাহলে অনেক খরচও যায় বেশি, আবার মানে আপনার দেরিও হয়। আমরা আগে আসতাম মানে আপনার এই নোয়াখালী দিয়া তো এই ফেরি ভাড়া, এখন আমরা ওই দিক দিয়ে আসি না, আমাদের লেট হয়ে যায়, ভাড়াও বেশি যায়। অল্প সময়ের মধ্যেই আমরা বাবুবাজার ব্রিজটির কাছে চলে এলাম। এই ব্রিজের উপর থেকে তাকালে সদরঘাট খুব সুন্দরভাবে দেখা যায়। আপনারা যারা খুব দ্রুত চরমন্তাজে যেতে চান তারা ঢাকা থেকে সরাসরি বাস যোগে গলাচিপা চলে আসতে পারেন। এই রুটে এসি নন এসি সব ধরনের বাসই রয়েছে, সময়ও খুব কম লাগে। অনেক জাহাজ এখানে মেরামত করা হচ্ছে, ডকইয়ার্ড। এই যে এক ভাই বলছে যে এটা জাহাজের হাসপাতাল। শব্দটা ভালো লেগেছে আমার। অনেক শব্দ হচ্ছে জাহাজ মেরামতের, কিন্তু দেখতে খুব ভালো লাগছে। একটু লাইট আছে, আবার এর মধ্যে কুয়াশা কুয়াশা ভাব আছে এই সময়ে। বন্ধুরা, আমি দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে কেবিন, এটা 3 তলার উপরে আর কি এই লঞ্চের। এখানে সিঙ্গেল কেবিন আছে, ডাবল কেবিন আছে, জানি না এখানে এসি কেবিন আছে কিনা। এই যে বাবুরহাটের এক ভাই, নাম কি আপনার? মোহাম্মদ মেহেদি হাসান। মেহেদি হাসান ভাইয়ের বাড়ি তাহলে বাবুরহাট? জি জি জি, আমার বাসা বাবুরহাটে। তাহলে তো লঞ্চে রেগুলার যাতায়াত হয় আপনার? হ্যাঁ, সবসময় আমরা লঞ্চে যাতায়াত করি। এখান থেকে ঢাকা থেকে এলাকা, আবার অনেক সময় বরিশাল হয়ে আসি, ঢাকা থেকে বরিশাল লঞ্চে যাতায়াত করি আমরা সবসময়। এই লঞ্চে এই যে কেবিনগুলো দেখছি, আমরা যে কেবিনে উঠেছি এটা এসি না, ফ্যান আছে। হ্যাঁ, ফ্যান কিন্তু আছে। এখানে কোনো এসি কেবিন আছে না, এই লঞ্চটাতে নাই এসি কেবিন। বাট হচ্ছে অন্যান্য যেমন ভোলার আপনার হচ্ছে চরপেশনের বেতুয়া ঘাট আছে, গোসেরহাট ঘাট আছে, ভোলা সদরের ইলিশা ঘাট আছে, এগুলার এসি আছে, নন এসি আছে, ডাবল কেবিন, সিঙ্গেল কেবিন, ফ্যামিলি কেবিন। কিন্তু চরমন্তাজের ইয়েতে নাই? চরমন্তাজেরটাই এসি কেবিন নাই। চরমন্তাজে কয়টা লঞ্চ যায়? শুধু এটাই জানি, পুবাইলেই যায় আর কি আসা যাওয়া আছে নামে একটা লঞ্চ, দুইটা আর কি। আজকে যেটা যাবে, আবার কালকে আরেকটা যাবে। একটা এখন আসতেছে আবার পথে, একটা আসে একটা যায়। এই যে রুমে আড্ডা চলছে, সনি মামা, বিরাজদা, হাবিব ভাই। হ্যাঁ, চা খেলেন নাকি? আমার চা এখনো আছে, দেখি আমি একটা চায়ে চুমুক দিই। হাবিব ভাই, এই লঞ্চটা বললো যে এই রুটের মানে চরমন্তাজের জন্য ঠিক আছে, কিন্তু এই রুটের ছোট লঞ্চগুলোর মধ্যে একটা কিন্তু পরিপাটি আছে, ভালো আছে, আমার ভালো লাগছে। কিন্তু আমাদের সাথে স্পেশাল গেস্ট ওমর ফারুক ভাই, কিন্তু তাকেই দেখাচ্ছি শেষে তার মাথা ব্যথা করছিল পাশের কেবিনে অনেকক্ষণ। ভাই রেস্ট নিল। ভাই এখন কেমন? এখন ভালো, তাই না? এইটা হচ্ছে একটা ডেক, 3 তলা তো, নিচতলা এবং দোতলায় ডেকটা পরিপূর্ণ থাকে। গ্রামের লোকজন যারা শহরে আসা যাওয়া করে, বাসা থেকে আপনার চাদর নিয়ে আসে, একটা চাদর বিছিয়ে সবাই ব্যাগটাকে একসাথে রাই, তারপরে যাতায়াত করে। কিছুক্ষণ পরে আস্তে আস্তে নিরাল হবে, সবাই আস্তে আস্তে ঘুমের প্ল্যান করতেছে। এখন অনেকে ঘুমাই পড়ছে, তারপরে হচ্ছে আস্তে আস্তে নির্জন হবে, এক একটা ঘাট দেবে, আবার উঠা নামবে সবাই। এইভাবেই নদীপথের যাতায়াত আর কি। যে যার মতো লেপ কাঁথা বিছানা নিয়ে চলে এসেছেন এবং রাত্রি যাপনের একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি। এখানে বিছানা বিছিয়েছেন, অনেকে শুয়ে পড়েছেন, শীতের কাপড় গায়ে দিয়েছেন। সুন্দর একটা যাত্রা, খুবই সস্তায়, একেবারে খুবই উপভোগ্য
একটি যাত্রা, কিন্তু এটা শীতের সময় হওয়ায় আবার ঠান্ডা বাতাস আসে বাইরে থেকে। দেখুন এই বাতাস ঠেকানোর জন্য ওই সাইড দিয়ে কাপড় দেওয়া আছে, যাতে বাতাসে এসে তাদের ঘুমে বিভ্রাট না ঘটায়, বেশি ঠান্ডা না লাগে। চারিদিক থেকেই বাতাস আসছে, কিন্তু আমার কাছে এই পরিবেশটা, এই আবহাওয়াটা এবং এই যে বিশাল আয়োজন এই লঞ্চের মধ্যে এভাবে থাকার, এটা আসলেই অন্যরকম। এত শান্তিতে ভ্রমণ এটা কল্পনাই করা যায় না, যে একবার ঘুমিয়ে ঘুমিয়ে চলে যাবে। আর শীতের সময়, এই সময় কিন্তু ঝড় তুফানের ঝুঁকি নেই। টিকিট চেক করা হচ্ছে। এখানে কত করে রাখে টিকিট দাম? এক এক জায়গায় এক এক রকম, কোথাও 300, কোথাও 500, ঘাট অনুযায়ী, দূরত্ব অনুযায়ী। এই যে দেখুন এই ভাইয়েরা টিকিট চেক করছেন। এটা কিন্তু অনেক বড়। ছোট লঞ্চ বলছি, কিন্তু এই ছোট লঞ্চও অনেক বড় লাগছে আমার কাছে। দেখুন অনেক দূর পর্যন্ত, আমি ভাবিনি এত বড়। এদিকে প্রথম আসছি, আর অনেকেই কিন্তু ঘুমিয়ে গেছেন। এদিক দিয়ে নিচে নামবো। আমি আবার হচ্ছে গেছিলাম এম খান 7 নামে একটা লঞ্চ, বুঝছেন? হ্যাঁ শুনছি অনেক বড় বড় লঞ্চ এটা আছে। হচ্ছে রাজকীয় একটা অবস্থা, যে ছবি টবি তুলে তার বের হয়ে গেছে। আমরা এখন নিচের ডেকে যাচ্ছি। এখানেও কিন্তু দেখুন অনেক মানুষ ঘুমাচ্ছেন, বসে রয়েছেন, এবং অনেক মালামাল দেখতে পাচ্ছি। একবার সম্পূর্ণ অনেক মালামাল, দেখুন দুই পাশেই অনেক মালামাল বহন করা হচ্ছে, ব্যবসার জন্য নিয়ে যাচ্ছেন অনেকেই। এখানে রসুন পেঁয়াজের বস্তাও দেখতে পাচ্ছি, আর একটি চায়ের দোকান। লাল চা না দুধ চা? কি চা হবে? হ্যাঁ হবে। কি চা? রং চা। লাল চা, লঞ্চে এসে লাল চা। এই ভাইরা মনে হচ্ছে আমার ভিডিও দেখেন। আপনার বাড়ি কোথায়? আমি আপনার চা খাওয়াছি ভালোর জন্য। হ্যাঁ, তো দাম নেবেন না? না, দাম নেবো না। তো কেন চায়ের দাম নেবেন না? না, আমি আপনার ভালোবাসে খাওয়াইছি। আমার তো আপনি চিনেনও না। না, ছেড়ে মারবো না, সে ভাই ভাই সব, আমরা ভাই ভাই। আবার বলছে কেক খান। হ্যাঁ, সে আমি ঠিক করে ঠিক খান, আমি আমার ভাই হয়ে যাবে। থ্যাংক ইউ। এই লঞ্চের দ্বারা আমাদের তো কোনো গাড়ির চলাচল নাই, এই জন্য লঞ্চে সব যাতায়াত করতে হয়। এই জন্য ব্যবসায়ীরা বিভিন্ন মালামাল, আলু, তেল, সিলভার, এই বিভিন্ন জিনিস আমরা এই লঞ্চের মাধ্যমে নিয়ে থাকি। এই আমাদের তো গাড়ি কোনো যাতায়াত নেই। আমার বাড়ি লালমোহন, আমার শ্বশুরবাড়ি মন্তাজ, চর মন্তাজ। আমি ওখানে শ্বশুরবাড়িতে যাইতেছি, তাই নাকি? যে ফ্যামিলি নিয়ে সব শ্বশুর বাড়ি যাচ্ছে? যে শ্বশুরবাড়ি যাচ্ছে। আরে ভাই, এই ভাইয়ের শ্বশুর বাড়ি হচ্ছে চরমন্তাজে। তো ভালো লাগতেছে নাকি? শীতের মাধ্যমে যাইতেছি, মানে শীতের একটা আবহাওয়া, যে তো পিঠা টিঠাও খাবেন? যে রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে দেখুন ভাত, অনেক বড় একটা পাত্রে ভাত রাখা হয়েছে, আর তরকারিগুলো রাখা হয়েছে এইদিকে, তাই না? ও ডাল। এটা এই লঞ্চের রেস্টুরেন্টে এসে এত এত খাবারের আয়োজন দেখে আমার খুব ভালো লাগলো। আর রেস্টুরেন্টও ছোটখাটো এবং খুব সুন্দর সাজানো। বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে, ভাত খেতে পারছেন, ডাল ভাত। কি কি আছে ভাই, কি কি রান্না করেন আপনি? আছে রুই মাছ, তারপরে পোয়া মাছ, তারপরে মুরগি, তারপরে ডাককিনি মাছ, আরো বিভিন্ন রকমের চিংড়ি মাছ, রূপচাঁদা মাছ, ইলিশ মাছ, বিভিন্ন রকমের মাছ। প্রতিদিন কি একই ধরনের আইটেম থাকে? প্রতিদিন এক একদিন এক একটা থাকে। তাই না? হ্যাঁ, জি। একটু দেখেন তো কি কি আছে আপনার এখানে। আমাদের শুরু থেকে এখানে- দেখাবেন, এই পাশ থেকে। আমাদের এইখানে প্রথম হলো ডাল চচ্চড়ি, ডাল চচ্চড়ি, তারপরে তারপরে হলো যে এটা হলো আপনাদের রুই মাছ, হ্যাঁ, তারপরে এটা হলো যে ডাককিনি মাছ, এটা হলো পোয়া মাছ, এটা হলো দেশি মুরগি। দাম কেমন এখানে খাবারের? এখানে খাবারের রেট হলো যে মুরগি বেশি 150 টাকা, পোয়া মাছ 150 টাকা, কাটকিনি মাছ 140 টাকা, চিংড়ি মাছ নাই আজকে, চিংড়ি মাছ বেশি 160 টাকা। এটা এটা কি প্যাকেজ নাকি? এটা প্যাকেজ, এটা মানে ভাত আছে আলাদা, মাছের দাম আলাদা,
ভাত কত করে? ভাত বেশি 20 টাকা প্লেট। আচ্ছা আচ্ছা। আর ডাল? ডাল হলো যে আপনার 30 টাকা প্লেট। মানে ভুনা ডাল যেটা, হ্যাঁ, পাতলা ডাল করেন কি? ঘন ডালটা হলো 30 টাকা আর পোনা ডালটা 50 টাকা। আচ্ছা, পাতলা ডাল 30 টাকা। পাতলা ডালটা 30 টাকা। ওটা মানে ঘন করে পাক করে দেওয়া হয়, যাতে কেউ অর্ডার দেয় স্পেশাল ভাবে পাক করে দেওয়া হয়। ও আচ্ছা। একেবারে লঞ্চের ছাদে যাওয়া যায় এদিক দিয়ে। এখানে অন্ধকার, আশপাশে কিছু দেখা যায় না, নদী আর মাঝে মাঝে লঞ্চ আশপাশ দিয়ে যাওয়া আসা করছে। দেখতে ভালো লাগছে আর ভালো লাগছে এই পরিবেশ এই সময়ে। এখন চাঁদের আলো এরকম নেই, কিন্তু বেশ কিছু তারা আছে। এই ক্যামেরায় কতটা আসবে আমি জানি না, বেশ উপভোগ্য। বন্ধুরা, খাবার চলে এসেছে, রাতের খাবার। দেখুন ভাই, এটা কি মাছ? অনেক মাছ, পোয়া মাছ। ও, পোয়া মাছ দেয়া হয়েছে। চলে এসেছে। আমার এটা আকর্ষণীয় মনে হয়েছে। দেখুন, এটা পেঁয়াজ, শুকনা মরিচ এবং পেঁয়াজ ভর্তা, ডাল চচ্চড়ি, ডাল চচ্চড়ি দেওয়া হয়েছে। মামু তরকারি রাখো। ও, আর এটা রান রান আর রান, ওমর ভাই বলছেন। একেবারে দেখুন মুরগি, চিকেন আইটেম। আমরা রুমের মধ্যেই টেবিল পেতেছি খাবারের জন্য। এখানেই খাওয়া দাওয়া হচ্ছে। ইচ্ছে করলে আমরা রেস্টুরেন্টেও যেতে পারতাম, কিন্তু এখানকার স্টাফ যারা, তারা বলছে স্যার এখানেই করে দিই। হাত দিয়ে নেবো নাকি হাবিব ভাই? মরিচ দিয়ে শুরু করছি। সনি মামা যেটা বলছিলে না ওমর ভাই, সবচেয়ে আকর্ষণ, তো সে আকর্ষণীয় মরিচ পেঁয়াজ ভর্তাটাই নিলাম। একেবারে নতুন পেঁয়াজ আর পোড়া মরিচ, সরিষার তেল, লবণ। সত্যি ডাল চচ্চড়ি দেন তোমার ভাই একটু। একেবারে তো কি বলবো, জমে গেল। দেখে ডালের সাথে একটু মরিচটা নিয়ে নিলাম। দারুণ দারুণ, অসাধারণ। পোয়া মাছ দেয়া হচ্ছে, দেখি। আরে বাবা, এই এক মাছ খেলেই তো একেবারে পেট ভরে যাবে। অনেক বড় মাছ, প্রত্যেকটাই সিনিয়র, কোনো জুনিয়র নাই। সব বড় মাছ। হাই হাই, আগে টান সরবরাহ করে দেখি। পোয়া মাছটা অনেক আগে আমি বাড়িতে রান্না করার জন্য কিনেছিলাম, না না এরপরে কেন কেন অনেকদিন পরে খাচ্ছি। রান্নাটা চমৎকার, অনেক ভালো লাগছে মাছটা। নৈশভোজের পর রাতের নদীতে লঞ্চ চলাচলের দৃশ্য উপভোগ করলাম খানিক। এরপর কেবিনে গিয়ে পাড়ি দিলাম ঘুমের দেশে। ভোরবেলা ঘুম থেকে উঠে দেখলাম আকাশের অদ্ভুত রং। সূর্য উঠতে এখনো অনেক দেরি, তবে এক চিলতে চাঁদ দেখতে পেলাম রক্তিমাভার ঠিক উপরে। লঞ্চের বারান্দায় বসে বসে এই সময়টা উপভোগ করছেন হাবিব ভাই আর সনি মামা। কুয়াশামাখা প্রভাতের আবছা আলোয় নাম না জানা নদীর অচিন ঘাটের কাছে এলো লঞ্চটি। আগে থেকেই ঘাটে অপেক্ষা করছে বেশ কিছু যাত্রী। ঘাটে ভিড়ানোর পর কিছু যাত্রী এখানে নেমেও গেলেন।
এ সময় কেউ কেউ বারান্দায় বসে আদায় করছেন ফজরের নামাজ। বিশাল এই নদীর নাম তেঁতুলিয়া। বোড়া গৌরাঙ্গ নামেও নদীটির পরিচিতি রয়েছে। সামনেই ভোলার চরফ্যাশন উপজেলার বকশীবাজার ঘাট। যাত্রী ও মালামাল নামানোর জন্য এই ঘাটে বেশ কিছুক্ষণ বিরতি দেয়া হবে। বন্ধুরা, বকশীবাজার ঘাটে বেশ কিছু যাত্রী নামলেন। দেখুন, নেমে এদিক দিয়ে যে যার গন্তব্যে চলে যাচ্ছেন। এখান থেকে হয়তো ভ্যান যোগে বা অটো দেখছি দাঁড়িয়ে রয়েছে, এগুলো নিয়ে তাদের বাড়িতে চলে যাবেন, যে যার বাড়িতে। আর এখানে বেশ কিছু মালামাল নামানো হবে। আর এই বকশীবাজারে নাকি অনেক মাছ ওঠে সকালে, মাছের আড়ত। ভাই, এটা কি মাছের আড়ত এখানে আছে নাকি? যদি খুব বেশিক্ষণে এখানে ওয়েট করে, আমি নেমে দেখতে চাই যে আড়তে কেমন ধরনের মাছ পাওয়া যায়। আর সবচেয়ে ভালো লাগছে এই যে খাল দেখছেন, সরু খাল, এই খাল দিয়ে একে একে নৌকা এই বড় নদীতে আসছে মাছ ধরার জন্য। বকশীবাজার ঘাটে মালামাল নামছে তো নামছে, এরই মাঝে গ্রামের পেছন থেকে উঁকে দিল সকালের লাল সূর্য। বন্ধুরা, লঞ্চ থেকে নেমে বকশীবাজারে চলে আসলাম। এই ঘাটের উপরে যে দোকানপাট রয়েছে, এই যে সিলভারের এই পাত্রগুলো দেখছেন, এইগুলো কিন্তু ঢাকা থেকে এলো এই লঞ্চে। সকাল সকাল ঘাটের পাশে একটি রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে গরম গরম পরোটা ভাজা হচ্ছে। দেখতেই ভালো লাগছে, খেতেও নিশ্চয়ই ভালো লাগবে। বলছে খাবেন নাকি? ভালো নাকি পরোটা এখানকার? ভালো পরোটা এখানে? ভালো ভালো। তাই না? এই আপনি চা খাওয়াইছিলেন না? না 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 না, উনি আবার বলছেন যে পরোটা খাবেন নাকি। এই ঘাটকে কেন্দ্র করে এখানে ছোট্ট একটি বাজার গড়ে উঠেছে, বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে এখানে। আর একটু দেখতে চাই, এখানে নাকি মাছের আড়ত আছে। ভাই, এখানে কি অনেক মাছ ওঠে? হ্যাঁ, এখানে বেশ ভালোই মাছ ওঠে। অত্র অঞ্চলের পুরো উপজেলার এই সাইডটা এই বকশীবাজার থেকে কভার করা হয়। এইখানে আপনার জেলেরা যারা নদীতে বা গভীর নদীতে যায়, তারা উপরে এসে এখানে মাছ বিক্রি করে আবার বড় প্রয়োজনীয় খাবার দাবার নিয়ে চলে যায়। এগুলো হচ্ছে মাছ ডাক হয় নদী থেকে আইনা, এগুলো ঢালার পরে এখানে হচ্ছে কেজি অনুপাতে মাছ বিক্রি হয় না, মাছ চোখে দেখা অনুযায়ী এক একজন খদ্দের আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ঠিকা হিসাবে আর কি। হ্যাঁ, এই যে খুলছে আড়তগুলো, খুলতেছে, আস্তে আস্তে মাছ আসবে, তারপরে ঢাইলা ডাকে বিক্রি করা হয়। এই যে বিরাট একটি মাছের আড়তগুলো খুলছে, মাছ এখনো আসতে শুরু করেনি। আর কিছুক্ষণ পরেই এখানে অনেক নৌকা আসবে মাছ নিয়ে। সেই মাছগুলো এভাবে এইসব জায়গায় সাজিয়ে রাখা হবে এবং বিক্রি করা হবে। আসসালামু আলাইকুম, মাছ কখন আসবে? কিছুক্ষণ পরেই নাকি মাছগুলো আসবে এখানে। এখন বেশ বড় একটি মাছ বেচা কেনার জায়গা। যেমন শীতকালীন যে মাছগুলো হয় নদীর বাঁধা জালের, সুররা, পোয়া, লইটা, চেউয়া, স্থানীয় এগুলো মাছ পাওয়া যায় বেশ ভালো। এই যে এখানেই কিন্তু মাছ ধরা নৌকাগুলো আসবে, একে একে আসতে থাকবে। এখনো আসেনি। ওই যে একটা নৌকা দেখা যাচ্ছে, এটা কি মাছ নিয়ে আসতেছে? হ্যাঁ, এগুলো মাছ নিয়ে আসতেছে। মাছ ওইখানে তুলে বিভিন্ন জায়গার পাইকাররা আসবে স্থানীয়, তারপর ডাকে মাছগুলো বিক্রি হবে। এই যে এই নৌকা দেখি, এটা কি মাছ আছে? হ্যাঁ, একটা মাছ আছে, একটু পরে তোলা হবে আর কি। এখনো নামাচ্ছে না। যখন পাইকাররা আসবে, এই যে ছোট ছোট অটোতে করে পাইকাররা আসতেছে বিভিন্ন জায়গার, এরা মাছ কিনে নিয়ে বিভিন্ন বাজারে আবার বিক্রি করবে। এখান থেকে লোকাল বাজারগুলোতে বিক্রি করবে। এই যে আরেকটা মাছ ধরা নৌকা আসতেছে, এটাতেও কি মাছ আছে নাকি?
হ্যাঁ, মাছ আছে, এগুলো মাছ আছে, ছোট ছোট মাছ নিয়ে আসছে। লঞ্চ সাইরেন দিচ্ছে, তার মানে আমাদের যেতে হবে। যেতে হবে গন্তব্য। আবার আমাদের না রেখে চলে যায়। যাই হোক, ভালো লাগলো, অল্প একটু সময় ঘুরলাম। আর এই যে পরোটার দোকান, হাতে সময় থাকলে পরোটা খেতাম, খুব ভালো লাগছিল দেখতেই। এই যে আমাদের লঞ্চ কিছুক্ষণের মধ্যেই হয়তো ছাড়বে, যেহেতু সাইরেন বাজানো হচ্ছে। রাতের বেলা দেখেছিলাম এই ডেক ভর্তি, আস্তে আস্তে বিভিন্ন জায়গায় লঞ্চ থেমেছে, অনেক যাত্রী নেমে গেছেন। এখন কিন্তু অনেক কম, কিছু যাত্রী রয়েছেন যারা একেবারে চর মন্তাজ পর্যন্ত যাবে। তো আমি এখন একবারে ছাদে উঠছি, ছাদের দৃশ্যটা একটু দেখি। ও খুবই চমৎকার, দেখুন সূর্য এখন একেবারে তার মিষ্টি আলোয় উদ্ভাসিত করেছে চারপাশ। ঠিক এই সময়ে কিন্তু এই লঞ্চটি এই বকশীবাজার ঘাট থেকে ছেড়ে যাচ্ছে। দেখুন কি চমৎকার একটি দৃশ্য। খুবই সুন্দর লাগছে, দেখুন সকালের মিষ্টি আলো, এই শীতের সকালের এইরকম মিষ্টি রোদ, খুবই চমৎকার লাগছে। এই গ্রামীণ জনপদ মনে হচ্ছে থেকে যায় কিছুক্ষণ, কিন্তু হাতে তো সময় নেই, আমাদের যেতে হবে চর মন্তাজ। মালামাল ও যাত্রী ওঠানামা শেষে বকশীবাজার ঘাট থেকে আবারও চলতে শুরু করলো লঞ্চটি। এই মুহূর্তটা সত্যিই মোহনীয়। চর মন্তাজ ভ্রমণে না এলে এই দৃশ্য দেখা হতো না আমার। সকালবেলা সূর্য উঠতেছে, লঞ্চে যাচ্ছি, নদীর মধ্যে আছি, ঠান্ডা পরিবেশ, এক কথা অসাধারণ। আসলে কেউ যদি লঞ্চ জার্নি না করে আর এদিকে না আসে, সে বুঝতে পারবে না যে এই মুহূর্তটা কতটা মূল্যবান আর কতটা উপভোগ্য ব্যাপার। পরবর্তী ঘাট কোনটা? পরবর্তী হচ্ছে বাবুরহাট লঞ্চ ঘাট, ওইখানে ঘাট দিবে। হ্যাঁ, আপনি মনে হয় ওখানে হ্যাঁ, নেমে যাবেন? আমি ওইখানটাতে নামবো, আমার বাসা ওইখানেই। নেমে কোথায় যাবেন? আমি নেমে হচ্ছে লঞ্চ ঘাট থেকে আমার বাসা যাইতে কত 5 মিনিট লাগবে আর কি, বাজারের সাথে আমার বাসা। তাই না? হ্যাঁ, এইটা পড়ছে হচ্ছে আপনার নজরুলনগর ইউনিয়ন। এখানে দেখছি যে ইয়া বাঁধাই করা হ্যাঁ, একেবারে, এটা হচ্ছে আপনার হচ্ছে নদী বাঁধা হয়েছে, ব্লক ফালানো হয়েছে। বকশী ঘাট থেকে বাবুরহাটে টোটাল ব্লকগুলো রং করে দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন বিকেল বেলা বিশেষ করে অনেক দর্শনার্থী আসে, আইসে তারা আড্ডা দেয়, ছবি তোলে, ছোট ছোট ফুচকা চটপটির দোকান বসে আশপাশে। একটা ঘোরার জায়গা বিকেল বেলা, কারণ তখন সূর্যটা পশ্চিমে থাকে আর ব্লকগুলো তখন বেশি কালারফুল মনে হয়, সুন্দর লাগে আর কি। তো সকালে উঠে তো খুবই রিফ্রেশিং। ঢাকায় তো আমরা থাকি, খুবই দূষিত বাতাস, এখানে একদমই ফ্রেশ এয়ার, নদীর বাতাস এবং এরকম মানে নির্মল বায়ুতে অনেক দিন পরে আসলাম আর কি, খুবই ভালো লাগছে। এই যে দেখতেছি বহুদিন পর সকাল, সূর্য, গ্রাম বাংলার নির্মল প্রকৃতি, নদী, এটাই আমাদের বাংলাদেশ। বাবুরহাট লঞ্চ ঘাট, এটিও ভোলার চর ফ্যাশনের মধ্যেই পড়েছে। এই লঞ্চ ঘাটেও অনেক যাত্রী অপেক্ষা করছেন ওঠার জন্য, দেখুন দাঁড়িয়ে রয়েছেন সামনে ঘাটের উপরে। আর এই ঘাটেই কিন্তু অনেক যাত্রী নেমে যাবেন এই লঞ্চ থেকে। বাবুরহাটের অনেক যাত্রী রয়েছে, কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে, তার মধ্যে একজন হচ্ছেন মেহেদি হাসান ভাই, তিনি তো এখানেই নেমে যাবেন, আশপাশেই কোথাও তার বাড়ি, এই আশপাশেই, বললো 5 মিনিটের হাঁটার পথ। এই নৌপথের এক একটি ঘাটে যাত্রীদের ওঠানামা আর প্রাকৃতিক সৌন্দর্য মিলিয়ে দারুণ লাগছে। এমন পরিবেশে জমে উঠেছে আড্ডাও। বন্ধুরা, কন্ট্রোল রুমে চলে এসেছি, মাস্টার ব্রিজ বলা হয়।
এখান থেকেই কিন্তু পরিচালনা করা হচ্ছে এই লঞ্চটি। আপনার নাম কি ভাইজান? মোহাম্মদ জহির। জহির ভাই কতদিন ধরে আছেন এই পেশায়? আলহামদুলিল্লাহ 20 বছর। 20 বছর ধরে তিনি এই পেশায় আছেন এবং খুব দক্ষ মনে হচ্ছে তাকে। তিনি এখন চর বিশ্বাস যে ঘাট, এই ঘাটে লঞ্চ ভিড়াচ্ছেন। দেখুন এই ঘাটেও কিন্তু বেশ কিছু যাত্রী অপেক্ষা করছেন, তারা এই লঞ্চে উঠবেন। হয়তো চরমন্তাজ কিংবা এর পরের যে ঘাট রয়েছে সেই ঘাটের দিকে হয়তো তারা যাবেন, আর কিছু যাত্রী এখান থেকে এখন নেমেও যাবেন। এখানে কোনো স্থায়ী স্থাপনা গড়ে ওঠেনি, হয়তো নদী ভাঙনে এই স্থাপনাগুলো থাকে না। নদীর এক কূল ভাঙে এক কূল গড়ে, সেই ভাঙা গড়ার রীতিতেই মনে হয় এখানে এখনো স্থায়ী কিছু হয়ে ওঠেনি। টিনের কিছু শেড দেখতে পাচ্ছি, অল্প কিছু দোকানপাট দেখতে পাচ্ছি, আর এই যে পথঘাট রয়েছে, মানুষজন চলাচল করছে, এখানে ওঠানামা করে এই ঘাটেই মানুষ এখন। চর বিশ্বাস ঘাটে লঞ্চ থেকে মানুষজনের ওঠানামা এবং এখান থেকে চলে যাওয়ার দৃশ্যগুলো দেখতে আমার খুবই ভালো লাগলো। এখনো দেখুন এই যে মোটরসাইকেলে করে তারা চলে যাচ্ছে নিজের গন্তব্যে। চর বিশ্বাস হচ্ছে পটুয়াখালীর গলাচিপা এলাকার একটি জায়গা, ঘাট। এখানেও দেখুন খুব সুন্দর গ্রাম, গাছগাছালি, সবুজ একটি জনপদ। এখানে যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছি নদীর ধারে, এই ক্ষেতগুলোতে তরমুজের আবাদ হয়ে থাকে শুনেছি, অনেক নাকি তরমুজের উৎপাদন হয় এখানে। আর দেখুন এই যে নৌযান যাচ্ছে, নৌযানে কম্বাইন্ড হারভেস্টার নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো দিয়ে শস্য মাড়াই করা হয়। চর বিশ্বাস থেকে রওনা দেওয়ার কিছুক্ষণ পর চোখের সামনে ধরা দিল উপকূলীয় বনাঞ্চল। ঘন বৃক্ষের এই বনের ধার দিয়ে চলতে বেশ ভালো লাগছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মায়া ভরা, দুই পাশে বন আর মাঝের নদীতে লঞ্চে করে এগিয়ে চলেছি আমরা। এ যাত্রা ক্লান্তিহীন, এই অপরূপ দৃশ্য তুলনাবিহীন। অবারিত সৌন্দর্যের মাঝে চলতে চলতে এবার আমাদের লঞ্চটি নোঙর করছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার গোয়েনখালী ঘাটে। আশপাশে জনপদ নেই, আছে শুধু বন আর নদী। এখান থেকে বেশ কিছুটা মেঠোপথ অতিক্রম করলেই মিলবে গ্রামের দেখা। ঘাটের চিরাচরিত দৃশ্যের দেখা মিলল এখানেও। এই ঘাটের ঠিক উল্টো পাশে রয়েছে একটি সবুজ চর, যেখানে চড়ে বেড়াচ্ছে মহিষের দল। এ অঞ্চলে অনেক মহিষ পালন হয়ে থাকে। মহিষের মাংস ও দুধ উভয়ই খুব জনপ্রিয় এখানে। এই ভ্রমণে এসে দক্ষিণবঙ্গের অপরূপ প্রকৃতি ভিন্নভাবে দেখার সুযোগ হলো। আপনারাও ইচ্ছে করলে ভ্রমণ করতে পারেন চরমন্তাজের এই নৌপথে। শুনেছি চরমন্তাজের পাশের চর হেয়ারকে কেন্দ্র করে এখানে বিকশিত হচ্ছে ট্যুরিজম। এখানে কিভাবে আসবেন তা আমি আগেই জানিয়েছি, তবে কোথায় থাকবেন, কোন কোন জায়গা দেখবেন, তার সবকিছুই আমি আপনাদের জানাবো। এমন একটি জায়গায় এসেছি, আশপাশে কয়েকটি চর, চরমন্তাজ সহ কয়েকটি চর, আর এই জায়গাতে এসে মিলিত হয়েছে 5টি নদী। এটাকে আগুনমুখা বলা হচ্ছে কেন? বা এই নদী আগুনমুখা হলো যে কয়েকটা নদীর হলো এখানে মিলনস্থল। এরপরে আর আমরা নদী পাবো না, আমরা একবারেই সমুদ্রের কাছাকাছি চলে আসছি এবং সাগরে এসে পড়ে গেছি। এবং এরপরে আমরা শুধু সাগর বঙ্গোপসাগর আমরা দেখতে পাবো। এবং আগুনমুখার হলো বিশেষত্ব আছে যে বর্ষাকালে এটা খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে এবং এখানে সবগুলো নদীর মিলনস্থল হওয়ার কারণে এখানে স্রোতটা ঘুরতে থাকে, ঘূর্ণন হয় এবং উপর থেকে পানিটা এখানে নেমে আসে। এখানে বিভিন্ন চরের মিলনস্থল, চর কাজল আছে, গোইনচর আছে। আগুন মুখা এই নামটা হয়েছে এই জন্য যে আগুনের মুখ, লেলিহান শিখা এটা বলা হয়। সাধারণত বর্ষাকালে এই নদীর মানে এমন উত্তাল হতো একটা সময়ে, এমনই উত্তাল যে এটা বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। কিন্তু 5টা নদীর মিলন মোহনা এটা, তারপরে বঙ্গোপসাগরে পড়েছে। এই কারণে পানি যখন বঙ্গোপসাগরের সাথে পানির সাথে মিলিত হতো
তখন এটার মনে হতো যেন আগুনের শিখা স্ফুলিঙ্গের নাচানাচি মতো হয়ে করছে। যাচ্ছে। হ্যাঁ, স্ফুলিঙ্গ। তুফানের চাচা একটা ঠেলিয়ে হয় তুফান পাহাড়ের মধ্যে একটা ঠেলিয়ে হয় তুফান। পাহাড়ের মতো কি ঢেউ আসে? হ্যাঁ ঢেউ। এই আগুন মুখায় যখন তুফান আসে বর্ষার সময় কি অবস্থা দাঁড়ায়? আপনি তো লঞ্চ চালান, তখন কেমন দেখেন? না, তখন তো মনে করেন আমরা তো চালাই, আমরা ওই ঢেউর সাথে সাথে আমরা চলে যাই। আমরা একবারে চরমন্তাজের ঘাটের কাছাকাছি চলে আসছি। একবার আমরা হয়তো সাগরের কাছাকাছি, একবারেই চরমন্তাজ আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছ যে চরমন্তাজ, এইটা ঘাট। এই ঘাটে আমাদের লঞ্চের একবারে শেষ যাত্রাস্থল, তারপরে আমরা চরমন্তাজ দেখতে পাবো। আর আমার পিছনে একবারে দেখা যাচ্ছে এরা হলো মান্তা কমিউনিটি। এই যে জলে পতাকাওয়ালা নৌকাগুলো। এই যে লাল নীল সবুজ হলুদ পতাকা যেগুলো দেখা যাচ্ছে, মান্তা কমিউনিটি, মান্তা সম্প্রদায়। এদের নৌকাতেই বসবাস, নৌকায় জন্ম, নৌকায় মৃত্যু, নৌকাতেই বিয়ে, এবং এদের সন্তানদের যখন বিয়ে দিয়ে দেয় যুবক যুবতীদের, আমি শুনেছি, তাদের সঙ্গে গল্পও করেছি যে ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার পর তাদেরকে আলাদা আরেকটা নৌকা দিয়ে দেয়, তো সেখানে তারা নতুন করে সংসার পাতে। এরা হলো নদী থেকে মাছ ধরে জীবিকা আরোহণ করে, এবং এদের আলাদা সংস্কৃতি আছে, কৃষ্টি আছে, কালচার আছে, এবং এদের মান্তাদের নিজেদের গান আছে। অবশেষে দীর্ঘ যাত্রার পর আমরা পৌঁছে গেলাম চরমন্তাজে। কালকে সন্ধ্যা 6:45 রওনা দিয়েছিলাম ঢাকা সদরঘাট থেকে, আর আজকে সকাল 10:15 চরমন্তাজে পৌঁছালাম। এই নৌ রুটের শেষ গন্তব্য এটাই। এরপরে যদি এদিক দিয়ে সামনের দিকে চলে যান পড়বে সাগর, আর কোনো নদী নেই। আর চরমন্তাজের ঘাটে কিছুক্ষণের মধ্যেই ভিড়বে এই লঞ্চটি। দেখুন এখানেও বেশ কিছু মানুষজন অপেক্ষা করছেন, গাড়ি ওইদিকে অনেকগুলো অপেক্ষা করছেন যে যাত্রীরা নেমে গাড়িতে করে যাবে, মালামাল নিয়ে যাবে, সেই মানুষজন এখানে রয়েছেন আর কি। এখানে আগে থেকেই আমাদের অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষা করছিলেন স্থানীয় সাংবাদিক ও ট্যুর অপারেটর আয়ুব ভাই সহ কয়েকজন। আমরা ধীরে ধীরে নামতেছি চরমন্তাজে। এই যে অলরেডি সবাই নেমে গেছে, আমি ব্যাগ গুছিয়ে নামতে একটু দেরি হলো। এখানে আমাদের ঘুরে দেখানোর জন্য অনেকে এসেছেন। হাবিব ভাই একটু পরিচয় করে দেন ভাইদের সাথে। আচ্ছা, চরমন্তাজ, সোনার চর এবং চর হেয়ার, যেটা কলাগাছি আমরা বলতেছি, আমাদের ঘুরে দেখাবেন। আমাদের সঙ্গে রমেশ ভাই আছেন, উনি একটা এনজিওর প্রতিনিধি হিসেবে আছেন, সিডিএসসি। তারপর আমাদের সঙ্গে রাজীব আছেন, রাজীব ট্যুরিজম নিয়ে কাজ করে, ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিজম ম্যানেজমেন্ট থেকে পড়াশোনা করা, উপকূলীয় ট্যুরিজম নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে। আর আয়ুব ভাই একবারেই আমাদের স্থানীয়, উনি হলো সাংবাদিক, পাশাপাশি উনি ট্যুর অপারেটর গ্রুপের সঙ্গে জড়িত, এবং উনি চরগুলোর খুঁটিনাটি সব কিছু জানেন, এবং উনি আমাদের সঙ্গে এই সম্পূর্ণ ট্যুরের মধ্যে থাকবেন এবং ঘুরে ঘুরে আমাদের দেখবেন। এখানে একটা ট্যুরিস্ট ম্যাপ রয়েছে, বিভিন্ন ধরনের ইনফরমেশন রয়েছে। এখানে কি কি রয়েছে, কোথায় কোথায় যেতে পারেন, কোথায় থাকতে পারেন, সব কিছুই কিন্তু এখানে দেয়া রয়েছে। দেখুন চর হেয়ার সমুদ্র সৈকত, তার সম্পর্কে বর্ণনা রয়েছে। এখানে সোনার চর, এখানে হোমস্টে সার্ভিস কী কী রয়েছে, ইকো কটেজ। চরমন্তাজে যে ট্যুরিস্টদের জন্য এরকম ব্যবস্থা আছে এটা আমি ভুলেও ভাবিনি, যে এত দুর্গম জায়গায় যে ট্যুরিস্টরা এসে কোথায় থাকবেন। লঞ্চ থেকে নামার পরপরই একটা সুন্দর সাইনবোর্ড দেওয়া রয়েছে, এবং পর্যটন স্পটগুলোর ছবি সহ বর্ণনা দেওয়া রয়েছে, এবং পর্যটকরা এসে কোথায় থাকবেন সে সম্পর্কেও তথ্য দেওয়া রয়েছে। খুবই ভালো লাগলো এটি দেখে আমার। আপনারা যখন এখানে ঘুরতে আসবেন, শুরুতেই কেউ কোনো কিছু না জেনেও যদি এখানে লঞ্চ থেকে নেমে যান এবং এই বোর্ডটি দেখেন, তাহলে কিন্তু ইজিলি এখানে থাকতে পারবেন, ঘুরতে পারবেন। শুধু তাই নয়, এখানে পর্যটন তথ্য কেন্দ্রও রয়েছে। পর্যটন নিয়ে যে এখানে এভাবে কাজ চলছে এটা আসলে ভাবনারও অতীত। দেখুন পর্যটন তথ্য কেন্দ্র। ও, আপনার সাথে তো পরিচিত হলাম। জি, আপনি এই পর্যটন তথ্য কেন্দ্রে আছেন? জি। এখান থেকে আপনারা কি ধরনের তথ্য প্রোভাইড করে থাকেন, বা আপনাদের কাজটা আসলে কি? জি, আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ। আমরা যারা ঢাকা থেকে বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে লঞ্চযোগে চরমন্তাজে আসে এবং চরমন্তাজ ইউনিয়ন পার্শ্ববর্তী সোনারচর, চর হেয়ার এবং মান্তা কমিউনিটি
স্থানীয় যে এলাকাটা রয়েছে, যারা ভ্রমণে আসেন তাদের জন্য আমরা আসলে লঞ্চ গার্ড থেকে আমরা এখানে তথ্য সেবায় নিয়ে আসি। এখান থেকে আমাদের এখানে একটা বইয়ে রয়েছে নাম, পরিচয়পত্র, ঠিকানা, তারিখ সহ আমরা মোবাইল নাম্বার রেখে দিই এবং কতজন আসছে এবং তারা কোথায় যাইতে চায়। যদি চরমন্তাজে আমাদের দৃশ্যমান কিছু স্পট রয়েছে, যেমন সুটকিপল্লি রয়েছে, বউবাজার রয়েছে, মান্তা সম্প্রদায় রয়েছে, এছাড়া মিটার বাজার রয়েছে, ভোলা থেকে চরমন্তাজের কানেক্টিভিটির সড়ক আছে, নদী পথ বাদ দিয়েছে সেই বাদ, এবং এর পাশে হলো গিয়ে চরান্ডা, তারপরে চর তাপসী, টাইগার দ্বীপ, সোনার চর, চর হেয়ার, চর তোফানিয়া, মায়ার চর। এই এলাকায় যারা ভ্রমণে যায় তাদের জন্য আমরা এখানে সেবা দিয়ে থাকি। যারা এখানে এসে চরহেয়ারে যেতে হলে ট্রলার যোগে যেতে হয়, সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ট্রলার সার্ভিস রয়েছে, তাদের সাথে আমরা লিঙ্ক করে দিই। সেখানে যদি রাত্রি যাপন করতে চাই তাঁবু সার্ভিস রয়েছে, কটেজ রয়েছে, এবং খাবার, রাত্রি যাপন সব ব্যবস্থাই আমরা মূলত এই তথ্য সেবা থেকে দিয়ে থাকি। বাহ, দারুণ একটা সার্ভিস। বাংলাদেশে ট্যুরিজম কেন বিকশিত হয় না এটা নিয়ে আমরা বরাবরই কথা বলি নানান বিষয় নিয়ে, যে সব কারণে হয় না। তার মধ্যে হচ্ছে মূল যে বিষয়টা আমরা মনে করি যে ট্যুরিজম বিকশিত করার জন্য একেবারে সুনির্দিষ্ট কিছু উদ্যোগ, এই ধরনের যদি উদ্যোগ বিভিন্ন জায়গায় থাকে, শুধু চরমন্তাজে না, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের ট্যুরিজমটা আরও অনেক বেশি ডেভেলপ করবে। অনেকগুলো চরের নাম শুনলাম, এখানে আমরা হেয়ার চরই শুধু ঘুরবো এই চরমন্তাজের পরে। একটা সোনার চরের নাম শুনেছি, কিন্তু মায়ার চরের নাম শুনিনি। এই মায়ার চরের নাম শুনেই আমার মনের মধ্যে একটা অদ্ভুত রকম অনুভূতি কাজ করছে। পরবর্তীতে আমি অবশ্যই মায়ার চর ঘুরে দেখতে চাই। প্রায় 111 বছর আগে 1914 সালে, মানে ব্রিটিশ আমলে, তৎকালীন পটুয়াখালী মহকুমার গলাচিপা থানায় কর্মরত ছিলেন সরকারি কালেক্টর অফিসার মমতাজউদ্দিন আহমেদ। সরকারি কাজে সমুদ্রপথে ভ্রমণের সময় একবার তিনি ভয়ঙ্কর সাইক্লোনের মুখে পড়েন। নিয়ন্ত্রণ হারিয়ে 2 দিন ধরে ভেসে বেড়ানোর পর নৌকাটি ভিড়ে নতুনভাবে জেগে ওঠা এই চরটি দেখে তিনি অভিভূত হয়েছিলেন। পরে এই চরের সম্ভাবনা নিয়ে একটি সার্ভে রিপোর্ট তৈরি করে তৎকালীন বরিশালে কর্মরত ব্রিটিশ আইসিএস কালেক্টর FW স্ট্রংয়ের কাছে জমা দেন। তার সাহস ও দূরদৃষ্টি দেখে ব্রিটিশ কালেক্টর এই নতুন ভূমির নাম রাখেন চর মমতাজ। কালের বিবর্তে লোকমুখে কিছুটা বিকৃত হয়ে নামটি এখন চর মমতাজ নামেই প্রতিষ্ঠিত। এখন যাব চরমন্তাজের একবারে মাঝখানে। এখানে অ্যাগ্রো ইকো ট্যুরিজম নিয়ে কাজ করতেছে আমাদের মেহেদি। ওনার সুন্দর একটা কটেজ আছে, কটেজের পাশে একটা পুকুর আছে এবং তার বিভিন্ন ধরনের শস্য ক্ষেত আছে, ওখানে শাক সবজি আছে। আমরা আমাদের পছন্দের মতো মেনু বাছাই করে নিয়ে খেতে পারবো, ওখানে রেস্ট নিতে পারবো। টোটালি মডার্ন ফ্যাসিলিটিসটা আমরা উপভোগ করতে ওখানে যাবো। এটা হচ্ছে চর মমতাজ বাজার, নতুন বাজার। বাবা, এখানে ব্যাংকও রয়েছে দেখছি, ফার্মেসি, বিভিন্ন ধরনের দোকানপাট, জুতা স্যান্ডেল, কাপড় চোপড় সব কিছু। চর মমতাজ বাজারটা আমার কাছে বড়ই লাগতেছে। চলে এসেছি হোমস্টের সামনে, মমতাজ ইকো কটেজ। দেখি ভিতরে যাই। নাস্তা করছি এই কটেজে এসে। পরোটা রয়েছে, এই যে দেখুন পরোটা, ডাল সবজি, ডিম। ডাল সবজিটা খুব মজার। দারুণ। ডাল আবার আলাদা করেও আছে এটার ভিতরে। নাস্তা করলাম, আর এই কটেজের চারপাশেই এই যে বিভিন্ন ধরনের শাক সবজির ক্ষেত রয়েছে। এদিকে পুকুর রয়েছে, পুকুরে মাছও রয়েছে। এটা এমন একটা পরিকল্পনায় তৈরি করা হয়েছে, আমি শুনলাম যে এখানে যারা আসবেন থাকবেন তারা ইচ্ছে করলে এখানে যে শাক সবজি উৎপাদন হচ্ছে তাদের খাবারের জন্য এখান থেকেই সব কিছু নিতে পারবেন। ইভেন এই যে মাছ, এই পুকুর থেকে মাছ ধরে রান্না করে খেতে পারবেন। মানে এখানে যারা থাকবে তাদের বললেই তারা করে দেবেন। এই যে লাউ গাছ আছে। বন্ধুরা, পরের পর্বে দেখবেন জলে ভাসমান জনগোষ্ঠী মান্তাদের জীবন।
এখানে সূর্য ওঠে প্রকৃতির অদ্ভুত নীরবতায়, আবার অস্তও যায় নীরবে নিভৃতে। শব্দ বলতে যা কানে ভেসে আসে তা হলো সাগরের শান্ত জলের মৃদু গর্জন আর পাখিদের কলকাকলি। চর হেয়ার, চর কলাগাছিয়া নামেও স্থানীয়দের কাছে সমধিক পরিচিত পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার উপকূলবর্তী এই চরটি। নদী ও সমুদ্র ঘেরা এই চরটির সৌন্দর্য মুগ্ধ করছে পর্যটকদের। এই যে আমরা কলাগাছিয়া চরে চলে এসেছি। চর হেয়ার একটা দারুণ বিচ। এই চরে পর্যটকদের রাত্রি যাপনের জন্য রয়েছে কিছু কটেজ, তবে এখানে তাঁবুতে রাত্রি যাপনকে উৎসাহিত করা হয়। প্রকৃতির সব উপাদান আপনি এখানে এসে পাবেন। চর হেয়ারকে কেন্দ্র করেই পাশের সোনার চর, মায়ার চর কিংবা চর মন্তাজে বিকশিত হচ্ছে পর্যটন। চর মন্তাজের মান্তা কমিউনিটি দেখে আমরা স্পিডবোটে রওনা দিলাম চর হেয়ারের উদ্দেশ্যে। ঢাকা থেকে রওনা দেওয়ার পর থেকেই চর হেয়ারের নাম শুনেছি, এবার নিজ চোখে দেখব। বন্ধুরা, এটা হচ্ছে চর আন্ডা। এটা অনেক বড় ছিল, চর ভেঙে আরেকটি চর সৃষ্টি হয়েছে এই পাশে। এটা হচ্ছে চর কুসুম, মানে এ পাশের চর আন্ডা ভেঙে চর কুসুমের সৃষ্টি হয়েছে। দেখুন এখানে লঞ্চ বেড়েছে, চর আন্ডার মানুষেরা এদিক দিয়ে যাতায়াত করেন। মামুর ভাই, চর আন্ডা। আমরা সোনার চরের পাশ দিয়ে চলতে থাকলাম সামনের দিকে। চলতে চলতে দূর থেকে দেখতে পেলাম চর হেয়ার। বন্ধুরা, আমরা চলে এসেছি চর হেয়ারে। এটার আগের নাম কলাগাছিয়ার চর। এই যে আমরা কলাগাছিয়া চরে চলে এসেছি। চর হেয়ার একটা দারুণ বিচ। এই পাশটা পুরাটাই সমুদ্র, এদিকে নদী। নদী এখানে এসে শেষ হয়ে গেছে। পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। চর হেয়ারে পা রেখেই আমার খুবই ভালো লেগেছে যে এইরকম সমুদ্র সৈকত এখানে আসলেই চমৎকার। কিন্তু এখন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। আমরা আগে খেতে চাই দুপুরে। এই অঞ্চলে অনেক মহিষ হয়ে থাকে। মহিষের দুধ যেমন বিখ্যাত, আবার দুধের দই বিখ্যাত এদিককার। মহিষের মাংসও ব্যাপক চলে। চর হেয়ারের ভিতরে ঢুকলাম। বিশাল বিশাল গাছ, একদিকে নদী, একদিকে সমুদ্র, ঝাউবন। হাঁটতে হাঁটতে সৈকত পেরিয়ে আমরা বনভূমির মধ্যে প্রবেশ করলাম। জায়গাটা বেশ ভালো লাগছে। এই যে দেখুন, যারা ঘুরতে আসবেন তারা এখানে বলে রাখলে তারা খাবার রেডি করেন, খাবার রান্না করা হয়। এই যে এখনো কি যেন খাবার রান্না করা হচ্ছে। কি রান্না হয়? মহিষের মাংস নাকি? ও, এই সেই মহিষের মাংস, যেই মহিষের মাংসের গল্প করতেই আছি। এই তো মহিষের মাংস রান্না হচ্ছে। আর এটা কি মাছ? ইলিশ মাছ। কোথাকার ইলিশ এটা? এখানে ধরা নাকি? যে রান্না হচ্ছে মহিষের মাংস এবং ইলিশ,
দারুণ লাগছে, ক্ষুধাও পেয়েছে বেশ। দেশি সবজি, ইলিশ মাছ। ইলিশ মাছ। এখানকার এই হ্যাঁ, এই নদীর সমুদ্রের। এটা হলো বেগুন ভাজি, ইলিশ ঝোল, তারপরে রয়েছে মহিষের মাংস। ভাত নিয়েছি, ইলিশ, সবজি, বেগুন ভাজি আর মরিচ। আরও খাবারগুলো কিছুক্ষণের মধ্যে আসবে। এই যে ইলিশ ভাজা। আমরা যে ইলিশগুলো কিনি সব সময় বলি যে চাঁদপুরের ইলিশ দরকার, পদ্মার ইলিশ। এই সাগরের ইলিশ, এদিকার ইলিশও যে মজার আমি এখানে এসে খেয়ে বুঝতে পারছি। এই যে এটা হচ্ছে ভুনা ইলিশ। দেখি ইলিশের ঝোলটা কেমন। দারুণ দারুণ, রীতিমতো ইলিশ ভাত হয়ে যাচ্ছে। দেখুন মামু, ভালো লাগছে? অসাধারণ অসাধারণ। ন্যাচারাল এই যে বিষমুক্ত উপায়ে এই সবজিগুলো এখানে উৎপাদন হয়েছে, এটা খেলেই বোঝা যাচ্ছে। এই যে মহিষের মাংস নিচ্ছে, মহিষ। এই যে দেখুন মহিষের মাংস। কে যেন বলছিল যে ওমর ভাই যে ঢাকায় আমরা গরু মনে করে মহিষ খাইতাম, আজকে আমরা মহিষ মনে করে মহিষই খাচ্ছি। ওমর ভাই, মহিষ কেমন লাগছে? খুব মজা। খুব মজা। ওমর ভাই বললেন যে মহিষ হচ্ছে জিম করা মহিষ কিনা। ভাই খাইতে খাইতে তো শহীদ হয়ে গেলাম। হ্যাঁ, খুব ভালো ছিল, খুব ভালো ছিল। মানে অনেকদিন পরে একসাথে এত মাংস খাইছি। পড়ন্ত বিকেলের রোদ গাছের ফাঁক গলিয়ে কখনো কখনো গায়ের উপর এসে পড়ছে, চোখে মুখে পড়ছে। এটা আর বেশি ভালো লাগছে। চারণভূমি, মহিষের চারণভূমি। অনেক মহিষ হাঁটাহাঁটি করছে দেখুন। ও ঘাসটা তো যে নরম, একবারে গালিচা। পা মনে হচ্ছে 4 ইঞ্চি করে বসে যাচ্ছে ঘাসের উপর পা দিয়ে। এই যে দেখুন কটেজ তৈরি হচ্ছে কাঠ টিন দিয়ে। কিং বেডের একটা রুম, একটা সোফাও রয়েছে। ওইদিকে টয়লেটটা আছে, একটু দেখাই। ও এই যে হাই কমোড। বিচে চলে আসছে সানসেট দেখার জন্য। কটেজে একটু রেস্ট নিলাম। ও দেখুন ওই যে সূর্য অস্ত যাচ্ছে। এটি এমন একটি জায়গা, এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই নাকি দেখা যায়। চলহেয়ারের সূর্যাস্তের দৃশ্য বড়ই মনোরম। এখন ভাটার সময়, সমুদ্রের পানি নেমে গেছে বেশ নিচের দিকে। এমনই মুহূর্তে ধীরে ধীরে বিদায় নিচ্ছে লাল সূর্য। শুনশান বিচে দাঁড়িয়ে এমন নিরিবিলি সূর্যাস্ত এই প্রথম দেখা। সূর্য ডুবে যাওয়ার পর হাবিব ভাই বিচের উপর বেশ কিছুক্ষণ সাইকেল চালালেন। একের পর এক খাবার, কোন খাবার খাবো আর কোনটা খাবো না। ওইদিকে বারবিকিউয়ের আয়োজন হচ্ছে, সেখানে কোরাল ফিশ বারবিকিউ করা হচ্ছে, সেটা খাবো। আবার রুটি বানানো হচ্ছে।
এই রুটি দিয়ে মানে হাঁসের মাংস খাওয়া হবে। হাঁসের মাংস রান্নাও শেষ পর্যায়ে। আসলে এখানে অফুরন্ত খাবার, দেশীয় খাবারের সম্ভার বলা যায়। এখানে পর্যটকরা এসে যা বলবেন মোটামুটি রেডি। রাত নামতেই শুরু হলো খাবারের বিশাল আয়োজন। একদিকে আগুন জ্বালিয়ে শুরু হলো বারবিকিউয়ের তোড়জোড়, আরেকদিকে রুটি আর পিঠা বানানোর ব্যস্ততা। বারবিকিউয়ে চিকেন, চিংড়ি ও কাঁকড়া ভোজের ব্যবস্থা ছিল। তবে ঝোলা গুড় তথা লালি গুড় দিয়ে চিতই পিঠা আমার বেশ ভালো লেগেছে। সব শেষে ছিল হাঁসের মাংস আর রুটি। এটার মধ্যে একটা স্মোকি ফ্লেভার আছে, খড়ির চুলায় রান্না তো। সাদা ভাত থাকে, হাঁসের মাংস থাকে, গরু মাংস থাকে। টুরিস্টরা অর্ডার করলে ওরা সময় সময় মহিষের মাংস এনে দিতে পারে। তাছাড়া মুরগি আছে এখানে, সমুদ্রের মাছ আছে বিভিন্ন ধরনের, কোরাল মাছ, পোয়া মাছ, ইলিশ মাছ আছে। এবং কোনো যদি ট্যুরিস্ট আসতে চায় আগাম বুকিং দিলে যদি ওনাদের স্পেশাল কোনো মেনু সাজেস্ট করে সেই মেনুটাও ওনারা দিয়ে দিতে পারেন এখানে। পটুয়াখালী, বরগুনা, কলাপাড়া এইদিকে একটা রুটি বানানো হয় ওনারা, সেই স্পেশাল রুটি যেটা হাঁসের মাংস দিয়ে খেতে খুব সুস্বাদু লাগে। শীতকালে ওনারা এখানে চিতই পিঠার সঙ্গে মরিচ এবং ধনিয়া পাতার ভর্তা কাঁচামরিচের সঙ্গে, আর বিশেষত খেজুরের গুড়, যে ঝোলা গুড়টা পাওয়া যায় খেজুরের, সেই গুড়টা ওনারা আমাদের সার্ভ করে। ভোরবেলা যখন ঘুম ভাঙল তখনও সূর্য উঁকি দেয়নি, তবে তার আগমনের আভা পূব আকাশে স্পষ্ট। বন্ধুরা, চলে এসেছে চরহেয়ারের সমুদ্র সৈকতে। একেবারে ভোরবেলায় দেখুন পূব আকাশে রক্তিম সূর্যের আভা ফুটে উঠেছে। সূর্যের মুখ এখনো দেখা যায়নি, কিছুক্ষণের মধ্যেই উদিত হবে সূর্য। এই সময়ের যে মোহনীয় সৌন্দর্য সেটাই উপভোগ করছি আমরা। কিছুক্ষণের মধ্যেই সোনার চরের উপর দিয়ে মুখ বের করলো সূর্য। এই সময়ের মোহনীয় এই দৃশ্যটি মন ভরিয়ে দিল। সকালের লাল সূর্য উদিত হয়েছে পূব আকাশে, খুবই দারুণ লাগছে। সবচেয়ে বেশি ভালো লাগছে এই চোখে মুখে সূর্যের আলো এসে পড়ছে, এটার একটা অনুভূতি দারুণ। শীতের সকালে এই নরম সূর্যের যে আলো, এর যে নরম একটা উত্তাপ, উষ্ণতা, সেটার অনুভূতি আসলেই ভিন্ন। এখনও ভাটার সময়, পানি বেশ কিছুটা নিচে নেমে গেছে। ঠিক সেই সময়ে সূর্য উঠছে, পাখিরা উড়াউড়ি করছে। এরকম একটি সুন্দর বিচে সকালের সূর্যোদয় দেখতে পাওয়া সত্যিই ভাগ্যের বিষয়। অনেকদিন পর সকালের সূর্য দেখা, একবারেই নির্জন সমুদ্র সৈকতে চরহিয়ারে একেবারেই মোহনীয় রক্তিম আবহাওয়ায় সূর্য উঠছে। সেটা আমার ছোটোবেলার কথা মনে করে দিল, যে আমরা ছোটোবেলায় খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে সূর্য ওঠা দেখতাম ধান ক্ষেতের মধ্যে। আর এখানে দেখতেছি সমুদ্রের পানির উপরে সূর্য উঠছে, এটা একেবারেই অপূর্ব। বাংলাদেশকে যে প্রকৃতির রানী বলা হয়, কেন বলা হয়? যে প্রকৃতির সব উপাদান আপনি এখানে এসে পাবেন। এই যে সকালে উঠে রক্তিম সূর্য উঠতে দেখছি, পাখিরা যে ঘুম থেকে উঠছে, পাখির কলতান, তারপর রাতে শোনা যাচ্ছিল যে জোয়ার হচ্ছিল, সমুদ্রের যে গর্জনটা শুনতে পাচ্ছিলাম আমরা কটেজ থেকে। তো সব কিছু মিলিয়ে অভূতপূর্ব। আসলেই এখানকার সূর্যাস্ত ও সূর্যোদয় বেশ উপভোগ্য। এখানকার নিরিবিলি পরিবেশ ও শান্ত প্রকৃতি মনে এনে দেয় ভিন্ন এক প্রশান্তি।
বন্ধুরা, ভাটার টানে সমুদ্রের জল কিছুটা নেমে গেছে সাত সকালেই। সেই সময়ে অজস্র এই যে দেখুন ঝিনুক এই সৈকতে পড়ে রয়েছে। যত দূর চোখ যায় একেবারে সাদা, একেবারে মুক্তার দানার মতো ছড়িয়ে রয়েছে। সকালের সূর্যের আলো যখন এই ঝিনুকের উপর পড়েছে তখন দেখুন একেবারে ঝিকমিক করছে। সকালে সূর্যোদয়ের মুহূর্তে এই বিচের উপর দিয়ে যখন হাঁটবেন, পায়ের তলায় যখন এই ঝিনুকগুলো পড়বে, কিছু ঝিনুক মুটমুট করে ভেঙে যাবে, এই শব্দ আপনার কানে আসবে, এটা কিন্তু দারুণ একটা অনুভূতির যোগান দেবে। জোয়ারের সময়ের চর হেয়ার খুবই ভালো লাগছে। পানি একেবারে অনেক উপরে উঠে চলে এসেছে বিচের। এখন এই যে ঢেউ আসছে এক একটা, এবং ঢেউে ঢেউে এই ঝিনুকগুলো একবার উপরে উঠছে, আবার পানির সাথে আবার নেমে যাচ্ছে। বন্ধুরা, আমরা সূর্যোদয় দেখে চলে এসেছি কটেজে। আমাদের রাতে ঘুম হয়েছে খুব ভালো। আমি ঘুমিয়েছি ভিতরে, আমি আর ওমর ভাই এই রুমে। এই যে ওমর ভাই দাঁড়িয়ে রয়েছে, আর হাবিব ভাই ঘুমিয়েছেন এই তাঁবুতে। এই যে বসে আছেন হাবিব ভাই। হাবিব ভাই, কেমন ঘুম হলো এখানে? আমার সুমন চমৎকার ঘুম হয়েছে। শুরুতে ঘুম আসছিল না, বিশেষ করে যে শিয়ালের ডাক এবং বন্য শুকুরের পদচারণা, এই জিনিসটা আমাকে খুব অবাক করছে। আরেকটা বিষয় যে শুয়ে শুয়ে আমি মাঝে মধ্যেই যে তাঁবুর মুখটা খুলে আমি দেখতেছিলাম যে তারা, এই যে অবাক করা তারা, এই তারার যে সৌন্দর্য, এটা আমাকে ছুঁয়ে গিয়েছে। আমরা কটেজ থেকে বেরিয়ে এখন যাচ্ছি নাস্তা করতে। চর হেয়ারের জঙ্গল, এর ভিতর দিয়ে যাচ্ছি। চরের একেবারে ভিতরে এইরকম কিছু জায়গা রয়েছে যেগুলো একেবারে নিরিবিলি, নির্জন। ও, এই গাছটি দেখুন কি চমৎকার। এখানকার অধিকাংশ গাছই এই ধরনের হয়ে থাকে, খুব বেশি উঁচুতে না উঠে ডালপালা একেবারে মাটির কাছাকাছি থাকে। এই জায়গায় দেখতে পাচ্ছি মনে হচ্ছে যে গাছগুলো দিয়ে একটা তোরণের মতো তৈরি করা হয়েছে। চরহেয়ারে এরকম মাঝে মাঝেই ওয়াচ টাওয়ারের মতো বানানো হয়েছে, উঠে বসা যায়, গল্প করা যায়। সিডিএসের মাধ্যমে এখানে ক্যাম্পিং জোন করে দেওয়া হয়েছে। যারা রাত্রি যাপন করতে চায়, তাঁবুতে থাকতে চায়, বিশেষ করে এই এরিয়াটা প্রাকৃতিক সৌন্দর্য দেখেন। আপনার উপরে হলো ঝাউবন এবং নিচে হলো সুন্দর একটি পাটিলা আছার মতো ঝাউ পাতা পড়ে সুন্দর মতো একটা বিছানার মতো হয়ে গেছে। এখানে রাত্রে যাপন করলে কিন্তু শো শো শব্দ আসে। এই চর হেয়ারে কিছু কটেজ রয়েছে, তবে পর্যটকদের এখানে উৎসাহিত করা হচ্ছে তাঁবুতে থাকার জন্য। তাঁবুতে থাকলে এখানে একদিকে পর্যটকদের ভিন্ন রকমের একটা অভিজ্ঞতা যেমন হবে, আরেকদিকে প্রকৃতি বাঁচবে। 50 থেকে 60টি তাঁবু রয়েছে এই বিচের তাঁবু ক্যাম্পিং করার জন্য। সেক্ষেত্রে একটা তাঁবুতে ডাবল তাঁবু রয়েছে, সেখানে 2 জন থাকতে পারবেন। কিছু তাঁবুতে 4 জন থাকতে পারবেন, এবং গ্রুপ তাঁবু রয়েছে। সেই তাঁবুতে প্রায় 10 থেকে 12 জন পর্যন্ত আপনারা কিন্তু গ্রুপ তাঁবুতে থাকতে পারবেন। একটি তাঁবুর মধ্যে যদি বলি, সেটা হলো যে একটা হাওয়ার বালিশ দেওয়া হয়। আপনি এটি ফুলিয়ে মাথায় ব্যবহার করতে পারবেন, বালিশ ইউজ করতে পারবেন, এবং নিচে একটি কমফোর্ট দেওয়া হয়, এবং নিচে একটি কমফোর্ট দেওয়া আছে, খুব আরামদায়ক। আপনি এখানে শুলে কোনো ধরনের ব্যথা পাওয়ার সম্ভাবনা নেই। এবং রাত্রে ঘুমানোর জন্য, গায়ে বিছানার জন্য কিন্তু আরও একটি কমফোর্ট এবং কম্বল দেওয়া হয় কিন্তু এখানে। পটুয়াখালী জেলায় এত চমৎকার চমৎকার দ্বীপ আছে, কল্পনাও কিন্তু করা যায় না। এই জায়গাটা আসলে কীভাবে কুয়াকাটা থেকে পর্যটক আনা যায়, এই জন্য মিনি ছোটো জাহাজ এবং আমাদের ট্যুরিস্ট বোটগুলো পাঠানোর জন্য
রুট আসলে অনেক জায়গা তো চর, এইটা ভিজিটের জন্য যে কোন কোন জায়গা থেকে আসলে পাঠানো যাবে ভাড়ায় জোরে, এটা ভিজিট করতেছি। কুয়াকাটা থেকে সরাসরি কটকা সুন্দরবনের এফবি মিঠেমইন নামের একটি জাহাজ আমাদের চালু হচ্ছে, যেটা সরাসরি কুয়াকাটা থেকে সুন্দরবনে যাওয়া যাবে। খিচুড়ি চলে এসেছে। এটা সকাল 8টায় খাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের ঘুরতে ফিরতে একটু দেরি হয়ে গেছে, এখন খাচ্ছি। কিন্তু যে গন্ধ পাচ্ছি এটা অন্যরকম। খিচুড়িতে রয়েছে পেঁয়াজ ভর্তা, রয়েছে পেঁয়াজ এবং শুকনা মরিচ দিয়ে ভর্তা, আর এটা চিংড়ি ভর্তা, এটা বেগুন ভাজি, আর হচ্ছে ইলিশ। দারুণ গরম তো আছে। এবার মরিচ পেঁয়াজ ভর্তা দেখি। অসাধারণ অসাধারণ। নাস্তার পর আমরা চরহেয়ারের অভ্যন্তরভাগের অদেখা সৌন্দর্য অবলোকন করতে হাঁটা শুরু করলাম। ফরেস্ট বাথিং হলো যে এটা জাপানি একটা কালচার। এটা জাপানে ওনারা বলে যে সিনরিন ইয়োকো, যে ফরেস্টের মধ্যে এসে গহীন জঙ্গলের মধ্যে যেখানে কোনো শব্দ থাকবে না, যে ধ্যান করতে বসবে এবং ঈশ্বরের ধ্যান করবে বা মনের মধ্যে কি আছে সেটা নিয়ে ধ্যান করবে এবং স্ট্রেস রিলিফ করবে। তো সেই কালচারটা এখানে আমরা চালু করার ব্যবস্থা করছি। এখানে দেখুন গাছের নিচে পড়ে রয়েছে উপরের পাতার যে শিরদাঁড়াগুলো, যেগুলো এত পড়েছে যে এটা একটা মানে মোটা লেয়ার হয়ে গেছে উপরে। এর উপর বসে ধ্যান করতে পারেন এখানে যারা আসেন তারা। এই ঝাউ গাছের এই যে পাতাগুলো, এই যে চিকন চিকন, এগুলো খুলে পড়ে পড়ে এরকম হয়েছে আর কি। এবং এখানের গাছের সাথে আপনার একটা সখ্য করার সুযোগ রয়েছে। গাছগুলো এখানে আপনার কাছাকাছি, কেউ ইচ্ছে করলে ঘুরতে ফিরতে এই গাছে বসে যেতে পারবেন। ইচ্ছে করলে ওঠা যায়, তবে খেয়াল রাখতে হবে এই গাছে কিন্তু অনেক কাঁটা আছে। ঝুলন্ত ব্রিজ তৈরি করা হয়েছে, আর ঠিক এই সময়ে ঝুলন্ত ব্রিজের নিচ দিয়ে একটি নৌকা চলে যাচ্ছে, মাছ ধরা নৌকা। একটি জায়গায় এটি তৈরি করা হয়েছে যে খাল, বিশেষ করে এই খালটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আর খালের কারণে এই ঝুলন্ত ব্রিজের নান্দনিকতা অনেক গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। এটা দুই পাশের দুই বড় বড় গাছকে অবলম্বন করে এই ব্রিজটি ঝুলানো হয়েছে এবং পাটাতন হচ্ছে কাঠের। আমি আসলে আশাই করি নাই যেরকম একটা দুর্গম জায়গায় এরকম সুন্দর একটা ব্রিজ থাকবে, তারপর এরকম একটা জিগজ্যাগ একটা রাস্তা থাকবে। খালটা অসাধারণ, এবং খালটাও এত নিরিবিলি, এত শান্ত। এবং আমার ধারণা, আমি শুনছিলাম যে এখানে মানে মাছও ধরে অনেকে। নৌকায় উঠে পড়েছি, এখন আমরা খালের ভিতর দিয়ে চলতে শুরু করব। আমার নৌকায় হাবিব ভাই উঠেছেন, রাজীব ভাই আর বিরাজদা। বোটে তো আর শব্দ নাই, হাত চালিত, যেহেতু তার জন্য আমরা চিন্তা করলাম যে আমরা একটু বোটিং সার্ভিসটা চালু করি। তারা একটু প্রকৃতি পরিবেশ দেখলো, প্লাস হলো যে পাখির ডাক শুনতে পারলো। এই জঙ্গলে আছে আসলে শেয়াল, ওই যে বন্য কুকুর, শুয়োর আছে। এই যে দেখুন মাছরাঙা পাখি কত কাছে, মনে হয় ছোঁয়া যাবে, এই উড়ে গেল। সরু খালের ভিতর দিয়ে এগিয়ে চলেছি, দুই পাশে ঘন জঙ্গল, আর এদিকে দেখছি অজস্র কাঁকড়া শ্বাসমূলের গোড়ার কাছে আছে, আমাদের দেখে আবার গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। এক পাশে নদী, এক পাশে সমুদ্র, সুন্দর দ্বীপ, সমুদ্র সৈকত, আবার এই দ্বীপের ভিতরে বয়ে চলেছে খাল। শুধু খাল নয়, মনে হয় যে আপনি সুন্দরবনে ঘুরছেন বা রাতারগুলের মতো কোনো সোয়াম ফরেস্টে ঘুরছেন। অনিন্দ সুন্দর একটি জায়গা। বন্ধুরা, আপনারা যদি এই চরহেয়ারে ঘুরতে এসে যদি বোটিং করতে চান,
জন প্রতি 50 টাকা করে দিতে হবে। কতক্ষণ ঘোরাবেন? 1 ঘন্টা। এই সোজা দেখছো বের হয়ে গেলে সমুদ্র। এখানে ঘাটে অমর ভাই নেমেছেন, আমাদের নৌকা এখন ভিড়বে। ছয়লা ফল, এটা আমরা আসার সময় নাকি পেয়েছেন? এই আসার সময় দেখছেন? আমার সামনেই পড়ছিল নাকি, আমি দেখিনি। অনেক টক। ডাস্টবিন কর্নার, ময়লা আবর্জনা যে নির্দিষ্ট একটা জায়গায় ফেলতে হবে সেটার সচেতনতা সৃষ্টির জন্যই এটা করা হয়েছে। চলে এসেছি সেই রেস্টুরেন্টে। এখানে রান্নার তোড়জোড়, যত পর্যটক আসেন মোটামুটি সবার রান্নাই এখানে তারা করেন। চরহিয়ারের সৌন্দর্য দেখে আমি মুগ্ধ। আপনারাও ইচ্ছে করলে ঘুরে যেতে পারেন এখান থেকে। এ ব্যাপারে যে কোনো তথ্য ও সার্বিক সহায়তার জন্য যোগাযোগ করতে পারেন স্থানীয় সাংবাদিক আয়ুব ভাইয়ের সাথে। চরহিয়ার ঘুরবেন, সোনার চর, মায়ার চর, যা কিছুই ঘোরেন আপনাদের বেজ হবে চরমন্তাজ। এখানে এসে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা আয়ুব ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। ঘাটে নামার পরপরই আপনারা এখানে ইনফরমেশন একটা ডেস্ক দেখতে পাবেন বা একটা ইনফরমেশন সেন্টার রয়েছে, সেখানে গেলে অনেক তথ্য পাবেন এবং নাম্বার দেওয়া থাকবে, তার সঙ্গে যোগাযোগ করে এখানকার ভ্রমণ সম্পর্কে সব তথ্য পাবেন আপনি। শীতের সকালে চলে এসেছি এই সোনার চরে। শুটকির জন্যই এখানে একটি পল্লী গড়ে উঠেছে। আমরা এখানে যাবার সাবার করছি, জাল বাই মানুষজন নিয়ে থাকি। তারা জাল টানতে টানতে তাদের হাতের উপরে এত প্রেশার পড়ে, দেখুন হাতগুলো উপরে কড়া পড়ে গেছে একেবারে। মূলত 4 মাস ধরে এখানে এনারা করেন শুটকির কাজটা। এটা খেতে চাই যদি অনুমতি দেন। এখন এই মাছটা খেয়ে কত দারুণ লাগছে। বাইরে তো মোবাইলে দেখছি রে ভাই, তো ভিডিও করে অনেক জায়গাতে। জীবন জীবিকার সাথে তারা এত ঘনিষ্ঠভাবে মিশে গেছে যে তারা অন্য পেশাতে যায় না। এই সোনার চরে এসে এরকম একটি জায়গা দেখবো আমি ভাবিনি। বন্ধুরা, সকালে আমরা যাচ্ছি সোনার চরে। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখব, সেখানে অনেক পাখি, এখন পাখিগুলো দেখবে এবং সেখানকার শুটকি পল্লীটা দেখতে চাই। আমাদের স্পিড বোট চলে এসেছে, এই স্পিড বোটে করে আমরা সোনার চরে যাব। রেডি হয়ে এসেছি, দেখি সুযোগ পেলে আমরা গোসলও করতে চাই। অমর ভাই, হাবিব ভাই সবাই গোসলের প্রিপারেশন নিয়ে এসেছেন, আমি অবশ্যই এসেছি। আমরা সবাই স্পিড বোটে উঠে পড়েছি, কিছুক্ষণের মধ্যেই রওনা দেব সোনার চরের দিকে। ও রোদ এসে একেবারে চোখে লাগছে। আয়ুব ভাই দেখি অনেক খাবার নিয়ে এসেছেন,
কলা, আপেল, কমলা। বড়ই হয়ে গেছে কমলার মতো, আর কমলা হয়ে গেছে বড়ির মতো। সোনার চরে এসে শুভ্র পাখিদের এই ওড়াওড়ি সত্যি মনোমুগ্ধকর। এখানে এত পাখি, এই পাখির ঝাঁক দেখে এত ভালো লাগছে এটি বলে বোঝানোর মতো নয়। এই পাখিগুলোর নাম কি আমি জানি না, শীতের সকালে চলে এসেছি এই সোনার চরে। সূর্যের আলো যখন এই চরের মাটিতে পড়ে তখন এই চরের বালিগুলো নাকি সোনার মতো ঝিকমিক করে, সোনার মতো ঝলক দেয়, সোনালি রং ধারণ করে। এ কারণেই এই চরের নাম দিয়েছেন স্থানীয় জেলেরা সোনার চর। অদ্ভুত না? একসাথে কয়েকটি বালিহাঁস দেখতে পাচ্ছি, এছাড়া অনেক পাখি ওই যে সমুদ্র তীরে বসে আছে, ঢেউ আসছে, ঢেউয়ের সাথে সাথে যেন পাখিগুলো দোল খাচ্ছে। এই সোনার চরে দেখুন, এদিক দিয়ে অনেকগুলো জেলে নৌকা। সারাদিন তারা মাছ ধরেন, মাছ ধরে এখানে নিয়ে আসেন। কিছু মাছ তারা বিক্রি করে দেন, আবার বেশ কিছু মাছ তারা এখানে নিয়ে আসেন শুকানোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো বসতির মতো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে জেলেদের থাকার জায়গা, শুটকি রাখার জায়গা। এখানে মাছ শুকানো হচ্ছে বিস্তর এলাকা নিয়ে। বন্ধুরা, চলে এসেছি সোনার চরের শুঁটকি পল্লীতে। কত বড় একটি শুঁটকি পল্লী দেখুন। এখানে দেখতে পাচ্ছি চিংড়ি মাছ একেবারে তরতাজা, দেখুন এখানে শুকানো হচ্ছে। আর এখানে একটা গর্ত, গর্তে কি পানি রাখা হয়েছে নাকি? খুব এই পানি কি করেন আপনারা, খাওয়ার জন্য নাকি? খাওয়ার জন্য। এই পানি আপনারা খান? জি। এই পানি কিভাবে আসে এখানে? এগুলো আসছে আপনার বালির থেকে। চুঁয়ে চুঁয়ে? জি। কোনো লবণ থাকে না? জি না, এগুলো ফিটকারি দিয়ে এরপর খাওয়া পরে। ফিটকারি দিয়ে খান? জি। এটা অনেক দিন ধরে আপনারা খান? জি, 4 মাস খাই। পানি খাওয়ার একটা সিস্টেম তারা তৈরি করে ফেলেছে, যে এভাবে বালির মধ্য দিয়ে চুঁয়ে আসবে কুয়াতে, সেই পানি তারা খেতে পারবে। এটাতে কোনো নোনতা ভাব থাকবে না, লবণাক্ত নয়। এখানে দেখুন মাছ কেবলই নিয়ে আসা হয়েছে, সেই মাছগুলো রোদে দেয়া হচ্ছে। চিংড়ি মাছগুলো আলাদা করা হচ্ছে। চিংড়ির সাথে এটা কি মাছ ভাই? বৈরাগী মাছ। ও, চিংড়ি মাছ কি বিক্রি করবেন না শুটকি করবেন? শুটকি হবে। এই যে দেখুন, এই চিংড়িগুলোকে বলা হচ্ছে টাইগার চিংড়ি। মাছ ধরার জাল ঠিক করছেন। শুটকির জন্যই এখানে একটি পল্লী গড়ে উঠেছে। কত ঘর নির্মাণ করা হয়েছে।
আসলে এটি একটি কিন্তু অস্থায়ী শুটকি পল্লী। বছরে 4 মাসের জন্য তারা এখানে আসেন, এভাবে ঘর বসতি নির্মাণ করেন, মাছ শুকান, তারপরে আবার চলে যান। আবার যখন এরকম সময় আসে তারা আবার চলে আসেন। দেখুন এই শুটকি পল্লীর এটা একটা রেস্টুরেন্ট। আরে বাবা, এখানে দেখি চাও আছে, চায়ের ব্যবস্থা আছে নাকি? চা রুটি খাচ্ছেন, এটা কি রেস্টুরেন্ট? চা বেচেন? চার সাথে কি তেল বেচেন নাকি? ও চায়ের দোকান, চায়ের দোকানের সাথে সাথে আড়ত। কি করে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখুন রুটি বিক্রি করেন, ভাজি বিক্রি করেন, আর চা বেচেন। জিলাপিও? তারা এখানে মাছ ধরেন, মাছ শুকান, এর পাশাপাশি এখানে এসে চা খান, বিস্কিট খান, রুটি, পাটি বিছিয়ে দেওয়া হয়েছে বসার জন্য, আবার বেঞ্চও তৈরি করে হয়েছে এখানে। আমরা এখানে যাবার সাবার করছি, জালবাই মানুষজন নিয়ে থাকি, খুব কষ্টে ক্লাসে থাকি, মাঝে সাঝে আমরা রেগুলার এখানে থাকি, খাই। এনারা কিছুক্ষণ আগে পানি তুললেন। তারা আসলে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেলে বা ক্ষুধা পেলে তারা এখানে চলে আসেন, পানি খান, চা খান, বিস্কিট খান, রুটি। এই যে দেখুন চা বানানো হয়েছে, লাল চা। রুটি কি শুধু শুধু খাচ্ছেন না কিছু আছে ভিতরে? বন্ধুরা, এই শুটকি পল্লীর রেস্টুরেন্ট অদ্ভুত। দেখুন একেবারে গোল পাতার ছাউনি, গোল পাতা দিয়েই এই যে বেড়া দেওয়া হয়েছে, এই ঘর নির্মাণ করা হয়েছে। জাল কি নিজে মেরামত করছেন নাকি কি করছেন এখন? এটি কিনে আইনে বানাইছি। নদীতে একবার ময়লা বেশি, জাল ফাল ফাতন জানা দেন না সব তরে। মাছ কেমন পাচ্ছেন? মাছ অনেক কম, একেবারে নাই কইলেছেন। তারা জাল টানেন, টানতে টানতে তাদের হাতের উপরে এত প্রেশার পড়ে, দেখুন হাতগুলো উপরে কড়া পড়ে গেছে একেবারে, আর হাতের বিভিন্ন জায়গায় ফেটে গেছে। তারপরে হাতের আঙুলগুলো স্বাভাবিক আমাদের হাতের আঙুলের চেয়ে অনেক মোটা, অস্বাভাবিক, কারণ তারা পরিশ্রমও কিন্তু করেন অনেক। এই পরিশ্রমের কারণেই এই অবস্থা তাদের। বাড়ি কোথায় আপনার? গোলা। গোলা। এবার মাছ কেমন পাচ্ছেন? মাছ মোটামুটি যাই পাইছি, কিন্তু লবণের জন্য জাল ধরতে পারি না। কেন? লবণ, নদীতে ব্যাপক লবণ, ইলিয়া লবণ। সমুদ্রে তো লবণ থাকবেই, এই জন্য জাল ধরতে কষ্ট হয় আমাদের। আপনাদের হাতের আঙুলে নাকি সমস্যা হয়? আঙুল নাকি? হয় 8টা সব ফাটিয়া যায় মানুষের। দেখি আপনাদের আঙুল। 8টাতে বলছে এই সাইডে। ওরে বাবা, কি অবস্থা দেখুন হাতের। এই আঙুলগুলো তো স্বাভাবিক ইচ্ছে মোটাও হয়ে যায়। হ্যাঁ, হাত একেবারে শক্ত হয়ে যায়। এটা তো অনেক কষ্টের কাজ। যে আমাদের অনেক কষ্ট। এই কাজ করে কি আপনার হয়, চলে সংসার? বা গরিব মানুষ কি করবো স্যার, পোলা বাড়লেও খাইতে হবে না ভাত। প্রতি বছরই আসেন? জি। যারা এখানে শুটকি তৈরি করছেন বা মাছ ধরে নিয়ে আসছেন, তারা আমাকে বললেন যে আমাদের আঙুলের দিকে কি খেয়াল করেছেন? না তো। বলে দেখুন আমাদের আঙুলগুলো স্বাভাবিকের চেয়ে অনেক মোটা, এবং আঙুলগুলো এই জাল টানা অনেক কষ্টের কাজ, টানতে টানতে এগুলো এই অবস্থা হয়েছে। এখানে একটি জাল রেডি করা হয়ে গেছে ভাই। লাইন করতেছেন? এটা এটা কবে নামাবেন সাগরে? 5-7 দিন পরে না? এটাতে কি মাছ আটকাবে? ছোট মাছ তো মনে হয়। যা পরে তাই। বন্ধুরা এখানে দেখুন কত শুটকি, বিশেষ করে চিংড়ি মাছ অজস্র এখানে শুকানো হচ্ছে।
এই একেবারে ওই পর্যন্ত দেখুন পাখিরা উড়াউড়ি করছে ওইদিকে। মূলত 4 মাস ধরে এখানে এনারা করেন শুটকির কাজটা, কিন্তু এটা মানুষের জন্য না, এটা হলো হাঁস মুরগি ফিড কোম্পানিরা কিনে এটা ফিডের সঙ্গে মিক্স করে মাছ মুরগি হাঁসের খাবার হয় এখান থেকে আসলে, এবং বড় বড় ফিড কোম্পানি এখান থেকে শুটকিগুলো নিয়ে যান কিনে। ভোলা সদর, চর ফ্যাশন, বোরহানুদ্দিন এই জায়গাগুলো থেকে ওনারা আসেন। এই যে এখানে দেখুন চিংড়ি মাছ বিছিয়ে দেওয়া হচ্ছে। এই চিংড়িগুলো কিন্তু গোখাদ্য হিসাবে বা মুরগির খাবার হিসাবে ফিড তৈরি করা হবে আসলে এগুলো দিয়ে। যেগুলো ভালো মাছ সেগুলো তারা আবার আলাদা করছেন। এগুলো কি আলাদা শুটকি হবে মানুষে খাওয়ার জন্য? আর এগুলো কি কিসে খায়? মাছ খায়, মুরগি খায়। এই চিংড়িগুলোই কিন্তু ঢাকায় 600 টাকা 800 টাকা কেজি করে বিক্রি হয়। কাকা এই ঘরের মধ্যে কি রাখেন? কাকা এই ঘরে আমাকে চাইল ফাত আড়ি বাতিল এই। চলেন একটু দেখি আপনাদের ঘরটা। ঘরগুলা দেখতে ভালো, এগুলো গোল পাতা দিয়ে তৈরি না? না, কাগজ কাকা, এটার ভিতরে চাউল। এখানে চাল রাখছেন এটা খাওয়ার জন্য? এই ডারাম হইলো ডিজেল। ডিজেল রাখেন এই নৌকা চালানোর জন্য? নৌকা চালানোর জন্য। আর এখানে আপনারা ঘুমান? হ্যাঁ, এখানে ঘুমাই। প্রচুর ঠান্ডা লাগে। রাতে কি মাছ ধরেন? না, রাত্রে মনে করেন নৌকার মানুষে ধরে, রাত্রেও ধরতো। আমাকে তো হইলো 4 জোবা, একদিন রাতে 24 ঘন্টার ভিতরে 4 জোবা ধরি মাছ। আপনি মাছ ধরতে যান না? না, আমি কম যাই। এই যে আঙ্গুলগুলা ফুলে গেছে কেন? এই আঙ্গুল এই জালে ইয়া কারণে। জাল টানতে গিয়ে নাকি? এই 3-4 মাস এখানে থাকতে যা কিছু লাগে সেগুলোই কিন্তু তারা এই ঘরের মধ্যে রাখেন। দেখুন মাছ শুকানোর যে চাটাইগুলো এখানে রাখা হয়েছে, অনেক কিছু। দূর থেকে যখন এই ঘরগুলো দেখছিলাম আমার একটা আকর্ষণ কাজ করছিল ভিতরে, যে এই ঘরে ঢুকবো, কেমন তারা কি রেখেছেন একটু দেখতে চাই। এই ঘরটি দেখুন, এখানে আবার সোলারও দেখতে পাচ্ছি, ভিতরে আলো জ্বালানোর ব্যবস্থা রয়েছে। পাশাপাশি অনেকগুলো ঘর, সামনে থেকে বোঝা যায় না, লম্বা হয়ে গেছে। এই যেখানে মালামাল রাখেন তারা। এর আগের ঘরে দেখলাম শোয়ার ব্যবস্থা, আর শেষে মনে হয় রান্নাঘর, রান্নার শব্দ পাচ্ছি। আরে বাবা, কি মাছ রান্না করা হচ্ছে নাকি ভাই? আরে কি মাছ এটা? হ্যাঁ, রামসোস। এটা কি দুপুরে খাবেন না সকালের? কতজন মানুষের রান্না হচ্ছে এখানে? এখানে আপনার 5 জনের। এই মাছগুলা কি আজকেই ধরা হয়েছে? ওগুলা আজকে সকালে আনছি আমরা নদী থেকে। এখানে তো ফ্রিজ করার কোনো ব্যবস্থা নেই? এমনি বরফে রাখা যায়। বরফে রাখা যায়? বরফ আনেন আপনারা? বরফ আমাদের ডিবু আছে, ডিবু থেকে আনি। আর 5 জনের ভাত কতটুকু দেন আপনারা? চাল কতটুকু দেন? 5 জনের 1 থেকে 1.5 কেজি চাউল লাগে। ভাজাটা তো দারুণ হয়েছে। মাছ দেওয়ার। আপনি কি নিয়মিত রান্না করেন? না না, আমরা নদীতে থাকি ভাই। তাহলে রান্না করে কে? রান্না করো ভাই। এই তুমি রান্না করো? এরা রান্না করে? হয় করে বেশি রান্না। আপনি যে রান্না করেন না, এই ধোঁয়া দেখে মনে হচ্ছে না অনেক বেশি ধোঁয়া। কি কি দিচ্ছেন এখানে? হলুদ লবণ? জি, হলুদ লবণ আর এই মরিচ, হালকা মরিচ উঠানো হচ্ছে, যেটা ভাজা হয়ে গেছে। এটা খেতে চাই যদি অনুমতি দেন? না, সমস্যা নেই। এটা না? কি মাছের নাম বললেন? সুরকা মাছ। সুরকা? জি। খুবই মজা ভাই। না, আপনি ভালো রান্না করেন। তাজা মাছ তো। সকালে সেভাবে নাস্তা করে নিই, শুধু একটা কলা খাইছি। এখন এই মাছটা খেয়ে মত দারুণ লাগছে। খুবই ভালো লাগলো তাদের এখানে এসে, এই জায়গাটি দেখে, তাদের ভাজা মাছ খেয়ে। আপনাদের এখানে মাছ খেলাম, খুবই মজার মাছ। বাইরে তো মোবাইলে দেখছি রে ভাই, তো ভিডিও করে অনেক জায়গাতে দেখছেন? মোবাইলে মানে বিভিন্ন জায়গায় দেখা যায়। এই যে ভাই, এই বাইরে তো বহুত জায়গায় দেখছি। আর কি অবস্থা? মোবাইলে দেখি। হ্যাঁ, ভালো আছি, ভালো আছি। আপনার ভিডিওগুলা মোবাইলে আমি দেখি, ঠিক আছে? থ্যাংক ইউ। সৌদি আরব গেছিলেন আপনি?
হুম। সৌদি আরব আপনি বহুত ধরনের মনে করেন নবীজির গট্টর মানে কাবা গট্টর অনেক জিনিস দেখাইছেন আর কি। হ্যাঁ হ্যাঁ, এগুলো গিয়েছিলাম। দেখলাম। যাক, আপনারা কেমন আছেন? আছি, ভালোই আছি, ঠিক আছে। এই কি রান্নার প্রস্তুতি চলছে নাকি? এই যে দেখুন, এটা কি করা হচ্ছে, শিম রান্না করা হচ্ছে, শিম কাটা হচ্ছে। আর ওইদিকে কি চিংড়ি মাছ একটু দেখেন না ভাই? ও, এটা কি চিংড়ি বলে জানো এটাকে? টাইগার চিংড়ি। আরে বাবা, চিংড়ি মাছ দিয়ে কি শিম রান্না করবেন? আপনারা এখানে কেমন আছেন? আছি, খুব ভালো আছি ইনশাল্লাহ। মাছ পাচ্ছেন? জি, এখন একটু কম আর কি। এখানকার পাকপাখালি এবং এই বন আর সি বিচ, তারপরে এই শুটকি পল্লী, পেছনে প্যারাবন, তার উপরে নীল আকাশ, মানে এক কথায় এই জায়গাটা, এবং ঝিরিঝিরি যে মৃদুমন্দ হাওয়া হচ্ছে, এটা একদম নির্মল বাতাস। এক কথায় এত চমৎকার একটা পরিবেশ, মানে এইখানে যদি লম্বা সময় ধরে শহরে কোনো মানুষ থাকে এবং তার যদি কোনো ছোটোখাটো রোগবালাই থাকে, সেগুলো সেরে যাবে নিশ্চিত। শুটকি যারা বানায় তাদের সাথে কথা বললাম, দেখলাম যে জীবন জীবিকার সাথে তারা এত ঘনিষ্ঠভাবে মিশে গেছে যে তারা অন্য পেশাতে যায় না। সাগরে যায়, তারা মারা যায়, কিন্তু তারপরও সাগরে যাচ্ছে। বংশ পরম্পরায় তারা এই কাজ করতেছে, নেশা হয়ে গেছে তাদের। 3 থেকে 4 মাস এখানে শুটকি তৈরি হয় সোনারচরে। একদম সাগরের থেকে মাছ তুলে এনে এখানে শুটকি প্রসেসিং করে, পরে এটা দুই ধরনের খাবার তৈরি করা হয়। এটা হলো মানুষের খায়, আবার অন্যদিকে রাবিশ তৈরি করে, মাছের খাদ্য তৈরি করা হয় এখানে। সাগরের প্রথম ঢেউ বাংলাদেশের এই সোনারচরে এই বিচে এসে লাগে। সূর্য উদয় এবং সূর্যাস্ত দুটোটাই কিন্তু এখানে দেখা যায়, এবং অসংখ্য শীতকালীন যে অতিথি পাখির সমাগম কিন্তু সবচেয়ে বেশি এই সোনারচরে। সোনারচরের শুটকি পল্লী থেকে চলে যাচ্ছি। এই যে এখানে দেখুন মাছ ধরছেন, তারা তাঁবু করে এখানে আছেন। ও দারুণ, টুরিস্টরা কিন্তু খুবই ভালো লাগছে। উপরে তাঁবু আর নিচে দেখুন তারা বসে দিয়ে মাছ ধরছেন। আরে বক সম্মেলন চলছে। খাল দেখে মনে হচ্ছে সুন্দরবনের ভিতর দিয়ে আমরা এগিয়ে চলেছি। দুর্দান্ত! এই সোনারচরে এসে এরকম একটি জায়গা দেখব আমি ভাবিনি। মনে হচ্ছে যে সত্যি সত্যি সুন্দরবনে এসেছি। সুন্দরবনের খালের মতো লাগছে। দুই পাশেই একেবারে জঙ্গল, মাঝখান দিয়ে খাল। আর এই জঙ্গলে নাকি বন্য মহিষ আছে, হরিণ আছে, বিভিন্ন পশু পাখি আছে, যেগুলো মাঝে মাঝেই দেখা যায়। এখানে বন্য মহিষগুলো নাকি এত রয়েছে যে এগুলোর কোনো মালিক নেই। দারুণ অনুভূতি, এটা অবিশ্বাস্য আমার কাছে। এইরকম নৈসর্গিক সৌন্দর্য এখানে রয়েছে
এটা আমার কল্পনারও অতীত। দেখুন কি দুর্দান্ত, সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম, যেন সুন্দরবনেই আমি ঘুরছি। দেখুন গাছগাছালি কত সুন্দর, আর এর মাঝখান দিয়ে বয়ে চলেছে আমাদের এই হাউস বোটটি। কি দুর্দান্ত লাগছে, সত্যি অদ্ভুত এক ভ্রমণ। আপনারা যারা চর মন্তাজ ঘুরতে আসবেন অবশ্যই সোনার চরে ঘুরে যাবেন। সত্যি অসাধারণ, এই অনুভূতির কোনো তুলনা হয় না। কি দুর্দান্ত এক প্রকৃতি এখানকার, মনোমুগ্ধকর। সত্যি আমি অভিভূত এখানে এসে। এই সামনে হচ্ছে বঙ্গোপসাগর। এই শিয়াল দৌড়ে গেল, ওই যে ওই যে ওই যে ওই যে, হ্যাঁ। সোনার চরে আমরা নামছি। এখানে একটি ঘাট রয়েছে, দেখুন কি চমৎকার একটা প্রকৃতি পরিবেশ, এই খাল আমার খুবই ভালো লেগেছে। এই পাশটায় বঙ্গোপসাগর, মানে আর কিছু দেখা যায় না তাকালে, শুধু ধুধু করছে। চমৎকার জায়গা, এইবার নিয়ে আমার এখানে 4 বার আসা, আমি বারবার ফিরে আসি। এই জায়গার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে যাই। এদিকে বঙ্গোপসাগর, প্যারাবনে যে নতুন নতুন করে গাছ লাগাইছে, এগুলো কেওড়া গাছ বলে ওনারা, এগুলো শ্বাসমূল হয়ে একসময় উঠে আসবে, এরকম বড় বড় গাছ হয়ে যাবে। আর এইদিকে ভিতরে সম্পূর্ণটাই জঙ্গল। এই জঙ্গলের মধ্যে সৌভাগ্য হলে আমরা বন্য শূকর, বন্য মহিষ এবং হরিণ দেখতে পাবো। এবং জঙ্গলের ভিতরে আমরা যত যাব বনের মধ্যে, ফরেস্টের মধ্যে, অ্যামাজনের মতো একটা ফিল আছে, বড় বড় গাছ আছে এবং গাছের লতাগুলো নেমে আসছে। জঙ্গলের মধ্যে ঢুকতেছি। এটা কিন্তু একটা ম্যানগ্রোভ ফরেস্ট। এখানে শ্বাসমূল সহ সুন্দরবনে যে ধরনের গাছ রয়েছে একই ধরনের গাছ এখানেও রয়েছে। অদ্ভুত এই গাছগুলো দেখুন, ডালপালা ছড়িয়ে আরামে আয়েসে গাছগুলো এখানে অক্সিজেন ছড়িয়ে যাচ্ছে। কি চমৎকার এই জায়গাটা, একেবারে নিস্তব্ধ নীরবতা, এর মাঝে এই প্রাকৃতিক সৌন্দর্য, এই নিসর্গ। তাজা গোবর দেখতে পাচ্ছি মহিষের। দেখুন একটা এই গোবর দেখেই বোঝা যায় যে এই মহিষগুলো কত বড়। হাতি যে এরকম মলত্যাগ করলে যেরকম হয় ঠিক সেই রকম অনেক বড় বড় মহিষ নাকি এখানে রয়েছে। 25,000 হেক্টরের বনায়ন রয়েছে এই সোনারচরে। একটা সময় মানুষের যে মালিকানা মহিষ এখানে অনেক ঘাস খাওয়াতে আনছিল, তারপরে অনেক মহিষ হারিয়ে যায়। এরপর থেকে এখানে আর মালিকানা নেই, এবং এটা যেহেতু রিজার্ভ ফরেস্ট এলাকা, এখানে যাদের মহিষ এখানে রয়েছে তারা আর ফেরত নিতে পারেনি। তারপর থেকে এখানে হাজার হাজার মহিষ, এখানে মহিষের বড় বড় পাল দেখা যায় মাঝে মধ্যে আসলে, প্রাকৃতিক ভাষায় এখন ওদের প্রজনন হচ্ছে। এছাড়া আপনার বন হরিণ রয়েছে, প্রচুর পরিমাণে হরিণ রয়েছে এটার মধ্যে। চুরি হয় বলতে এখানে একটা সিন্ডিকেট আছে, একটা সময় এই মহিষগুলোর মানে কূপ পাততো, যেটাকে বলে ফাঁদ পেতে এখান থেকে ধরে নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে। একটা মহিষের প্রায় 40 মণ 50 মণ মাংস হয়। কি বলেন? হ্যাঁ, অনেক বড় মহিষ। ওরা যে পায়ের যে ছাপ, সেটা অনেক বড়, হাতিদের মতো ছাপ আছে এই বনে। কি অসম্ভব সুন্দর এই নিসর্গ, অদ্ভুত বড় বড় গাছ, গাছের ফাঁক দিয়ে সূর্য উঁকি দিচ্ছে। এই রিজার্ভ ফরেস্টে এলে যে কারো মন ভালো হয়ে যাবে। ও, এটা রেস্ট হাউস ছিল। ওই যে শেখ হাসিনা আসবে সেই জন্য নাকি একটা বানানো হয়েছিল, এটাই সেটা? শুনছি এখানে নাকি অনেক সাপ টাপ থাকে। এখানে নাকি অনেক সাপ
আপনাদের ভয় করছে না? আমরা কোনো সাপ দেখি না, আমরা একটা হরিণ দেখছেন? তাই নাকি? দেখি দেখি দেখি, এনারা নাকি হরিণ দেখছে। সেই একটা হরিণ দেখছি, ঘুরতে ঘুরতে চলে আসছি ভাই। আমরাও ভাই ঘুরতে ঘুরতে এই করছি, কিন্তু ভাই আমরা ভাই গলা চিপে দিয়েছি, গলা ওই ভাই ওই যে দেখা যায় ওই হরিণ ভাই। ও, আমি দেখছি হরিণটা। আমরা একটা শিয়াল দেখছি ঢোকার সময়, বড় শিয়াল। কোথা থেকে আসছেন আপনারা? আমরা গলা চিপে থেকে আসছি, গলাচিপা। গলাচিপা উপজেলা। এখানে কেউ থাকে না, এখানে ভুতুরে একটা বাড়ির মতো মনে হচ্ছে। দেখি, এটা নাকি শেখ হাসিনা আসবে সেই সময় নাকি তার জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু তিনি আর আসেননি, তার আর আশা হয়নি। কিন্তু দেখুন, দরজা জানলা সব কিছু খুলে নিয়ে যাওয়া হয়েছে। এখানে শেখ হাসিনার আধা ঘন্টার জন্য আসার কথা ছিল, সে কারণেই তার আধা ঘন্টা সফরের জন্য এটা তৈরি করা হয়েছিল। তিনি এখানে বিশ্রাম নেবেন এবং রাস্তাও নাকি তৈরি করা হয়েছিল সেই সময়, হেলিপ্যাডও তৈরি করা হয়েছিল, কিন্তু শেষমেশ আর সেটা বাস্তবায়ন হয়নি, তিনি আসেননি। গলাচিপা থেকে আসছেন কয়েকজন যুবক, তারা ঘুরে দেখছেন। তাদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো, তারা খুব মজা করছেন এখানে। আসলেই সুন্দর একটা জায়গা। থ্যাংক ইউ ভাই। ভিতরে ঘন জঙ্গল, কিভাবে এই ডালপালা আর দেখুন এই যে শ্বাসমূলগুলো, অদ্ভুত। আর এরপরে এদিক দিয়ে কিছু দূর যাওয়া যায়, যাবো নাকি একটু ঢুমের আসবো নাকি? একটু যাই দেখি। ও মাই গড, কাঁটা, সাবধানে, কই সাপ, ও মাই গড, কাঁটা আছে অনেক, বেত গাছ অনেক। এই যে অনেক ভিতরে চলে এসেছি, এগুলোতে সাপ টাপ থাকতে পারে, সবাই বলছে সাপের উপদ্রব বেশি। ওই যে গোলপাতার গাছ দেখা যায়, সুন্দরবনে যে গোলপাতা অনেক দেখা যায়, ওই যে সেই গোলপাতা। বর্ষার সময় না শীতের সময়? অনেক বেত গাছ দেখুন, এই যে দেখুন শ্বাসমূল দিয়ে ভরা, ভিতর দিয়ে একটু ছোট্ট খাল বয়ে গেছে, খালের দুই পাশে অজস্র শ্বাসমূল, খালি পায়ে হাঁটতেই পারবেন না, ভয়ানক অবস্থা। হাই ভাই, কিন্তু অজস্র শ্বাসমূল। এদিকেও এই যে মহিষের পা, অনেক মহিষ একসাথে হেঁটে গেছে, দেখুন কত মহিষ এখানে আছে। সেই মহিষের পায়ের ছাপ, অনেক বড় বড় পায়ের দাগ। এখানকার মহিষগুলো দলবদ্ধভাবে চলাচল করে, আর মানুষ দেখলে নাকি তেড়ে আসে। একটু চুপচাপ থাকলে বিভিন্ন পাখির ডাক শুনতে পাচ্ছি। এই রিজার্ভ ফরেস্টে এসে অর্জুন গাছ দেখতে পেলাম এবং অর্জুন গাছের ফলগুলো দেখছি, দেখুন কামরাঙার মতো দেখতে। আর অর্জুন গাছ সম্পর্কে একটি কথা প্রচলিত রয়েছে, এই যে দেখুন এর ছাল, এর ছালটা খুবই উপকারী। বলা হয় উপকারী বৃক্ষের ছাল থাকে না। এটা লোকালয়ে হলে এই গাছের উপরে ছাল দেখতে পেতেন না, এই ছাল তুলে নিয়ে মানুষ খেয়ে ফেলতো।